আসসালামু আলাইকুম। যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাইকে স্বাগতম। আমরা এই চ্যানেলে মূলত যেটা করব সেটা হচ্ছে বিভিন্ন বোর্ড বইয়ের যে অধ্যায়গুলো আছে সেগুলো আমরা রিডিং পড়ার চেষ্টা করব। আমরা জানি যে বোর্ড বই পড়ার কোনো বিকল্প নাই, আমরা অধ্যায়গুলো আছে এগুলো রিডিং পড়ার চেষ্টা করব। তো আমরা জানি যে বোর্ড বইয়ের কোনো বিকল্প নাই, তার কারণ বোর্ড বইটা আছে সবচেয়ে বেশি অথেন্টিক। আমরা বিভিন্ন কোচিং সেন্টারে বা বিভিন্ন প্রাইভেটে বা গাইডে বিভিন্নভাবে কনসেপ্টগুলো বুঝি বা শিখি, সেগুলো অবশ্যই সঠিক, সেগুলো ভুল সেটা আমি বলবো না। বাট বোর্ড বইটা হচ্ছে কি, এটা হচ্ছে অথেন্টিক, এটা একটা অথেন্টিসিটি আছে। আমরা জানি যারা প্রশ্ন বানায় এবং যে স্যাররা খাতা দেখে তারা সবাই বোর্ড বইকেই ফলো করে। এই জন্য আমরা যে যেখানেই পড়ি না কেন অন্তত একবার বা দুইবার বোর্ড বইটা পড়া খুবই দরকার। তার কারণ বোর্ড বইয়ে যে কনসেপ্টগুলো আছে, বোর্ড বইয়ে যেভাবে আছে এইভাবে আমাদের বোঝাটা খুবই জরুরি। আর এমসিকিউর ক্ষেত্রে যদি বলি, এমসিকিউর ক্ষেত্রে কিন্তু বোর্ড বই ফলো করা হয়। কারণ প্রতি বছরে দেখা যাবে দুইটা তিনটা চারটা এমসিকিউ কোথা থেকে দিছে কেউ বলতে অত যে বুঝতেই পারে না, কিন্তু বোর্ড বইয়ে দেখা যাচ্ছে কোনো একটা কোনার মধ্যে থেকে এটা দিয়েছে। এটা প্রতি বছরে এই কাজটা করে। সো বোর্ড বই যদি লাইন টু লাইন কারো পড়া থাকে তাহলে তাদের এই ভুলগুলো হবে না। তো এই কাজটাকে সহজ করে দেওয়ার জন্যই আসলে আমাদের এই প্রচেষ্টা। আমরা এখানে যেটা করব, বোর্ড বইটাতে শুধুমাত্র মানে গতানুগতিক ভাবে রিডিং করে দেবো বিষয়টা তা না। আমরা রিডিং পড়ার সাথে সাথে বোর্ড বইয়ের যে কনসেপ্টগুলো আছে সেগুলো ব্যাখ্যা করার চেষ্টা করব, বোঝার চেষ্টা করব। আমার যে এখানে আমি সংক্ষেপে এগুলো ব্যাখ্যা করব। এগুলো আরো যদি বিস্তারিত জানতে চাও তোমরা, তাহলে আমারই আরেকটি চ্যানেল আছে, লেটস ট্রাই অ্যাগেন। এখানে প্রত্যেকটা কনসেপ্টে অনেক বেশি ডিটেলসে অনেক বেশি গভীরভাবে কি করা আছে আলোচনা করা আছে। এখানে শুধুমাত্র বইয়ে যে জিনিসটা লেখা আছে সেটাকে আমি কি করব, ব্যাখ্যা করার চেষ্টা করব। তো আমাদের যে চ্যানেল, এখানে লেটস ট্রাই অ্যাগেন এই চ্যানেলে আপনারা দেখতে পারেন, ডিসক্রিপশন বক্সে আমি ওই চ্যানেলটার লিঙ্ক অবশ্যই দিয়ে দেবো। তো আর কথা না বাড়িয়ে আমি শুরু করি। তো আমরা যেটা শুরু করব, এই অধ্যায়টার নাম হচ্ছে গতি, যার ইংরেজি হচ্ছে মশন। তো আমরা পড়া শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের চারপাশে অনেক ধরনের গতি রয়েছে। একজন যখন সাইকেল চালিয়ে যায় সেটি এক ধরনের গতি, যখন একজন গাড়ি চালিয়ে যায় সেটিও এক ধরনের গতি, যখন প্লেন উড়ে যায় সেটিও গতি, পৃথিবী যখন সূর্যের চারদিকে ঘোরে সেটিও একটি গতি, ঝুলন্ত একটি বাতি যখন দুলতে থাকে সেটিও গতি, রাইফেল থেকে যখন বুলেট বের হয় সেটিও গতি। আপাত দৃষ্টিতে মনে হয় এই নানা ধরনের গতি সব ভিন্ন ভিন্ন ধরনের গতি, কিন্তু তোমরা জেনে খুব অবাক এবং খুশি হবে যে একেবারে অল্প কয়েকটি রাশি দিয়ে এই সবগুলোকে ব্যাখ্যা করা সম্ভব। সেই রাশিগুলো, তাদের একক, তাদের মাত্রা এবং এদের সাথে অন্যের কি সম্পর্ক এই অধ্যায়ে তা আলোচনা করা হবে। তো এখানে যে জিনিসটা বোঝাচ্ছে বললো সেটা হচ্ছে মেইনলি যে জিনিসগুলো নড়াচড়া করে সেটাই হচ্ছে গতি, অর্থাৎ যে জিনিসগুলো এক জায়গা থেকে আরেক জায়গায় যায় সেটাই মেইনলি গতি। যদিও আমরা আমাদের চতুর্পাশে অনেকগুলো বস্তু আছে তারা সবাই নড়াচড়া করে, বাট এই যে নড়াচড়ার ধরনগুলো দেখা যাচ্ছে কারো বিভিন্ন বস্তুর মধ্যে নড়াচড়া করার ধরনগুলো কি একই রকম। এইটার বেসিসে গতিগুলো, বস্তুর যে গতিগুলো আছে এটাকে কয়েকটা ভাগে ভাগ করা যায়। যদি আমরা এই ভাগগুলো জানতে পারি তখন সেগুলো সম্পর্কে এই দেখা যাচ্ছে যে হাজার হাজার লক্ষ লক্ষ বস্তু, প্রত্যেকের গতি কি ভিন্ন ভিন্ন না, যেহেতু কয়েক ভাগে ভাগ করা হয়েছে তখন ওই ভাগগুলো জানা থাকলে আমাদের এই গতিগুলোকে বুঝতে এবং পড়তে এবং তাদের বৈশিষ্ট্যগুলো, আমরা একটা বৈশিষ্ট্য দেখে যদি তাকে চিহ্নিত করতে পারি তাহলে ওর মধ্যে আর কি কি বৈশিষ্ট্য থাকতে পারে সেগুলো আমরা বুঝতে পারবো। যেরকম জীববিজ্ঞানে তোমরা শ্রেণী বিভাগ পড়ছো, জীববিজ্ঞানে তো শ্রেণী বিভাগের উদ্দেশ্যটা কি ছিল, যে একটা উদ্ভিদ বা প্রাণীর অল্প কিছু বৈশিষ্ট্য দিয়ে সেটাকে চিহ্নিত করে ওই একই রকম সমস্ত জীবের বৈশিষ্ট্য ব্যাখ্যা করা। ঠিক সেই রকম এখানেও এইভাবে বলার চেষ্টা করছে। তো আমরা চলে যাই পরের অংশে। পরের অংশে আছে 2.1। এখানে স্থিতি এবং গতি, স্থিতির ইংরেজি আছে রেস্ট এবং গতির ইংরেজি আছে মোশন। তো আমরা পড়ি জিনিসটা কি, যে সময়ের সাথে কোনো কিছুর অবস্থানের যদি পরিবর্তন না হয় তাহলে সেটি স্থির, আর যদি অবস্থানের পরিবর্তন হয়
তাহলে সেটি গতিশীল। তাহলে এখানে কি বলছে যে সময়ের সাথে যদি কোনো কিছুর অবস্থানের পরিবর্তন না হয়, কিসের পরিবর্তন হয়? অবস্থানের পরিবর্তন। অর্থাৎ একটা বস্তু যদি একটা নির্দিষ্ট জায়গায় থাকে, অবস্থান জিনিসটা আছে যে জায়গায় একটা বস্তু কি করে উপস্থিত থাকে, সেটা হচ্ছে অবস্থান। আমরা যেরকম এখন সবাই হয়তো চেয়ারে বা টেবিলে বসে আছি, তো এটা হচ্ছে আমাদের অবস্থান। তো একটা নির্দিষ্ট সময় পর্যন্ত যদি এই অবস্থানটার পরিবর্তন না হয়, তখন আমরা বলবো যে আমরা স্থির আছি, বা আমরা কি বলবো, আমরা বসে আছি। আবার যদি আমরা কি করি, চেয়ার থেকে উঠে অন্য জায়গায় যাই বা বাইরের বাইরে যাই, তার মানে কি আমাদের অবস্থানটা কি হয়ে গেল, পরিবর্তন হয়ে গেল, আমরা একটা জায়গায় আর নাই, তখন আমরা এই জিনিসটাকে বলবো গতিশীল বা গতিশীলতা। তো আমি অবস্থান জিনিসটাকে এখানে একভাবে বললাম, বাট এটা কি আছে, ফিজিক্সের ভাষায় এটাকে আরো বিস্তারিতভাবে ব্যাখ্যা করা দরকার, তাহলে আমরা বুঝতে পারবো। তো বইয়ের ভাষায় দেখি অবস্থানটা কি বলছে। সেটা হচ্ছে আমরা এখন আমাদের অবস্থান শব্দটির ভালো করে ব্যাখ্যা করা দরকার। আমাদের দৈনন্দিন কথায় বার্তায় আমরা নানাভাবে অবস্থান শব্দটি ব্যবহার করলেও পদার্থবিজ্ঞানের ভাষায় অবস্থান শব্দটির একটি সুনির্দিষ্ট অর্থ রয়েছে। তাহলে আমরা দৈনন্দিন কথায় অবস্থানটা ব্যবহার করি, যে সোসাইটিতে অমুকের অবস্থান ভালো, অমুকের অবস্থান ভালো না, তোমার এখন তো অবস্থা খুবই খারাপ, পড়াশোনার অবস্থা আমার ভালো, বা আমি আমার পড়াশোনাটা কি একটা ভালো অবস্থায় আছে। তবে আরেকজনকে দেখা অনেকদিন পর দেখা হইলে জিজ্ঞেস করি, দোস্ত এখন তোমার অবস্থা কি, এই 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 জিনিসগুলো। তো তো দেখা যাচ্ছে যে এই অবস্থান, এটাও অবস্থান, বাট পদার্থবিজ্ঞানের ভাষায় ওই জিনিসটাকে, ওগুলোকে অবস্থান বলা হয় না। পদার্থবিজ্ঞানের অবস্থানের একটা কি আছে, সুনির্দিষ্ট ব্যাখ্যা আছে, পদার্থবিজ্ঞান নিজের মতো করে সেটাকে ব্যাখ্যা করে। তো দেখি আমরা পরবর্তীতে যাই কি বলেন। যেমন তোমাকে যদি জিজ্ঞেস করা হয় তোমার স্কুলের অবস্থান কোথায়, তুমি যদি উত্তর দাও ঝিলটুলিতে, তাহলে উত্তরটি সঠিক হলেও স্কুলের অবস্থানটি কিন্তু জানা গেল না। কিন্তু তুমি যদি উত্তর দাও তোমার স্কুলটি বাসার গেট থেকে 1 কিলোমিটার দূরে, তাহলে কিন্তু স্কুলের অবস্থান জানা গেল না। তোমার বাসার গেটটি কোথায় সেটি আমাদের জানা থাকলেও আমরা বলতে পারবো না স্কুলটি সেখান থেকে ঠিক কোন দিকে 1 কিলোমিটার দূরে। কিন্তু তুমি যদি বলো স্কুলটি তোমার বাসার গেট থেকে পূর্ব দিকে 1 কিলোমিটার দূরে, তাহলে শুধু আমরা সুনির্দিষ্টভাবে তোমার স্কুলের অবস্থানটি জানতে পারবো। অর্থাৎ স্কুলের অবস্থান জানার জন্য শুধু দূরত্ব এবং দিক দুটি সুনির্দিষ্টভাবে জানতে হয়। তাহলে আমরা এখানে কি বুঝলাম, যে যখন কোনো একটা জিনিসকে সুনির্দিষ্টভাবে কারো অবস্থান বর্ণনা করতে হয়, তখন শুধুমাত্র তার ওই জায়গাটার নাম বললেই সেটাকে আমরা কি করতে পারি না, সুনির্দিষ্টভাবে বুঝতে পারি না। সেইটার সাথে সাথে দুইটা জিনিসের ইনফরমেশন দিতে হয়। সেটা একটা হচ্ছে যে সেটা কত দূরে আছে, অর্থাৎ একটা মান বলতে হয়, সেটা 100 মিটার বা 200 মিটার বা 300 মিটার বা 1 কিলোমিটার বা 2 কিলোমিটার, এইরকম একটা মান বলতে হয়। সেই সাথে সাথে সেটি কোন দিকে আছে সেটাই কি বলে দিতে হয়, সেটা হচ্ছে একটা দিক। এই দিকটা বলে দিতে হয় কোন দিকে এবং কত দূরে, তাহলে একটা জিনিসের কি সুনির্দিষ্ট পজিশন জানা যায়। এটার সাথে সাথে আরো একটা জিনিস লাগে, সেটা হচ্ছে আমি বললাম যে মান 10 কিলোমিটার বা 10 মিটার, আবার এত দিকে, তাহলে কোথা থেকে, তাহলে একটা স্টার্টিং পয়েন্ট লাগবে, যে কোন জায়গা থেকে 1 কিলোমিটার বা 2 কিলোমিটার বা 3 কিলোমিটার দূরে এবং কোন দিকে। তাহলে এই জায়গা থেকে যদি আমরা যাই, তাহলে এই জায়গা, তাহলে এখানে একটা যদি এই জায়গা যদি আমরা বলি, তাহলে এখান থেকে যদি 10 মিটার হয় এই দিকে, তাহলে এই দিকে হবে। কিন্তু যদি জায়গাটা কি হয়, এইরকম হয়, তখন যদি আমি বলি যে এখান থেকে 10 কিলোমিটার এই দিকে, তখন কিন্তু পজিশনটা নিশ্চয়ই কি হবে না, একই রকম হবে না। তার মানে এখানে আরো একটা জিনিসের দরকার, সেটা হচ্ছে কোথা থেকে শুরু হচ্ছে, কোথা থেকে আমরা হিসাব করতেছি, এই জিনিসটাকে বলা হচ্ছে প্রসঙ্গ কাঠামো। তাহলে একটা জিনিসের অবস্থান, ফিজিক্সের ভাষায় যখন আমরা জিনিসের একটা অবস্থান ফিক্সড করতেছি, তখন তিনটা জিনিসের দরকার আছে। একটা হচ্ছে সর্বপ্রথম প্রসঙ্গ কাঠামো, অর্থাৎ কোন জায়গা থেকে আমরা এটা শুরু করতেছি, বা প্রসঙ্গ বিন্দু। 2 নম্বর হচ্ছে প্রসঙ্গ বিন্দু থেকে কত দূরে সেটা জানা দরকার, আর একটা দরকার কোন
দিকে, এই তিনটা জিনিস থাকলেই তখন একটা জিনিসের অবস্থান সঠিকভাবে বর্ণনা করা যায়। তো ফিজিক্সের ভাষায় অবস্থান জিনিসটাকে এইভাবেই আমরা বলতে পারি, অর্থাৎ একটা নির্দিষ্ট প্রসঙ্গ বিন্দু থেকে একটা নির্দিষ্ট দিকে সে কত দূরে আছে সেটাই হচ্ছে তার অবস্থান। ঠিক আছে, তাহলে আমরা অবস্থান জিনিসটা বুঝলাম। তো পরবর্তীতে দেখি আমরা কি বলছে, যে এখান থেকে শুরু করি আমার, অর্থাৎ স্কুলের অবস্থান জানার জন্য দূরত্ব এবং দিক দুটি সুনির্দিষ্টভাবে জানতে হয়। শুধু তাই নয়, সেই দূরত্ব এবং দিকটি নির্দেশ করতে হয় একটি নির্দিষ্ট বিন্দু বা প্রসঙ্গ বিন্দুর অবস্থান থেকে, যেটা আমি আগেই বললাম। তোমার স্কুলের বেলায় প্রসঙ্গ বিন্দু বা মূল বিন্দু ছিল তোমার বাসার গেট, অর্থাৎ স্কুলের অবস্থান যখন সুনির্দিষ্ট করা হয়েছে, সেটা কোথা থেকে করা হয়েছে? 1 কিলোমিটার দূরে। কোথা থেকে? পূর্ব দিকে বলছে, এর উদাহরণে বলা আছে যে 1 কিলোমিটার পূর্ব দিকে। কোথা থেকে? বাসার গেট থেকে পূর্ব দিকে। যদি অন্য কিছু হইতো তাহলে কি স্কুল তাই হইতো? যদি বাজার থেকে হইতো তাহলে কিন্তু সেটা পূর্ব দিকে নাও হইতে পারতো, 1 কিলোমিটার নাও হইতে পারতো। তাহলে এই যে পূর্ব দিকে 1 কিলোমিটার, এই তথ্যটা, স্কুলের এই অবস্থানটা তখনই সঠিক হবে যখন প্রসঙ্গ বিন্দু হবে কি তোমার বাসার গেট, তার আগে কিন্তু নয়। সেই যে তারপর বলছে, সেটি তোমার বাসার গেট না হয়ে একটা বাস স্টপ কিংবা একটা শপিং মল হতে পারত। তখন কিন্তু কি হইতো? দূরত্ব এবং দিকটির মান অবশ্যই আলাদা হইতো। তাহলে অবশ্যই দূরত্ব এবং দিকটির মান ভিন্ন হতো, কিন্তু অবস্থানটি অবশ্যই এই নতুন প্রসঙ্গ বিন্দুর সাপেক্ষে বলে দিতে পারতাম। তাহলে প্রসঙ্গ বিন্দু যদি পরিবর্তন হয় তাহলে নতুন বস্তুর অবস্থান ওইটাই থাকবে, কিন্তু এটাকে বর্ণনা করার জন্য যে দূরত্ব এবং যে দিক এবং দূরত্বের যে মান, এটা কি অবশ্যই পরিবর্তন হবে। তার মানে প্রসঙ্গ বিন্দু যদি পরিবর্তন হয় তাহলে একই বস্তুর অবস্থান নির্দেশ করার জন্য এখানকার যে মান আছে এবং দিক আছে সেটা কি হবে? ভিন্ন ভিন্ন হবে। অর্থাৎ কোনো কিছুর অবস্থান বলতে হলে সেটি বলতে হয় কোনো প্রসঙ্গ বিন্দুর সাপেক্ষে। তার মানে আমরা কি বুঝলাম? যদি আমরা কোনো বিন্দুর অবস্থান বলি তাহলে সেটা শুধু শুধু বলে দেওয়া যায় না। শুধু শুধু বলে দিলে সেটাকে সুস্পষ্টভাবে বোঝা যাবে না। সেই জন্য কি লাগবে? একটা প্রসঙ্গ বিন্দু অবশ্যই লাগবে। অর্থাৎ কোনো কিছুর অবস্থান বলতে হলে সেটি বলতে হয় কোনো প্রসঙ্গ বিন্দুর সাপেক্ষে। এই প্রসঙ্গ বিন্দুটি চূড়ান্ত কোনো বিষয় নয়। আমরা আমাদের সুবিধা অনুযায়ী যে কোনো বিন্দুকে প্রসঙ্গ বিন্দু বা মূল বিন্দু হিসেবে ধরতে পারি। তো এইখানে যে মেসেজটা দেওয়ার চেষ্টা করলো সেটা হচ্ছে, প্রসঙ্গ বিন্দু তো আমরা কি করতে পারি? যে কোনো কিছুই ধরে নিতে পারি। একটা নির্দিষ্ট প্রসঙ্গ বিন্দুর সাপেক্ষেই বলতে হবে বিষয়টা তা নয়। প্রসঙ্গ বিন্দু ফিক্সড করার এখতিয়ারটা কি আছে আমাদের? আচ্ছা, আমরা যে কোনো কিছুই কি করতে পারি? প্রসঙ্গ বিন্দু হিসেবে ধরে নিতে পারি। তবে প্রসঙ্গ বিন্দু যদি ভিন্ন ভিন্ন হয় তাহলে দিক এবং দূরত্বের মানটা কি হবে? ভিন্ন ভিন্ন হবে। সেই জিনিসটা কি করতে হবে? মাথায় রাখতে হবে। এরপর আমরা পরের অংশে চলে যাই। সেটা হচ্ছে, এখন প্রশ্ন হচ্ছে, অবস্থান নির্দিষ্ট করার জন্য আমাদের যে প্রসঙ্গ বিন্দু বা মূল বিন্দু ধরে নিতে হয় সেই বিন্দুটি কি স্থির একটি বিন্দু হওয়া প্রয়োজন? ধরা যাক তোমার সামনে আরেকজন চেয়ারে স্থির হয়ে বসে আছে। তোমার চেয়ারটাকে যদি প্রসঙ্গ বিন্দু বা মূল বিন্দু ধরে নেই তাহলে নিশ্চিতভাবেই বলা যেতে পারে তোমার বন্ধুর অবস্থানের কোনো পরিবর্তন হচ্ছে না। তাহলে এখানে কি বোঝানোর চেষ্টা করলো? যে ধরে নিল যে তোমার সামনে চেয়ারে একজন স্থির হয়ে বসে আছে। তার মানে তুমিও কি আছো? এক জায়গায় বসে আছো বা দাঁড়িয়ে আছো, আর তোমার সামনে চেয়ারে কি আর একজন দাঁড়িয়ে আছে বা বসে আছে। তাহলে দুইজনে যেহেতু দাঁড়িয়ে আছে তার মানে অবশ্যই কি তোমার সাপেক্ষে, তোমার যে চেয়ারে বসে আছে তোমার বন্ধু, সে স্থির আছে, বা তোমার বন্ধুর সাপেক্ষেও কি তুমি স্থির আছো। এটা কোনো পরিবর্তন হচ্ছে না। ঠিক আছে, এই পর্যন্ত বোঝা গেল। এরপর আমরা দেখি, কিন্তু যদি এমন হয় তোমরা আসলে চলন্ত একটি ট্রেনে বসে আছো তাহলে কি হবে? ট্রেনের বাইরে স্টেশনে দাঁড়িয়ে থাকা মানুষজন বলবে তুমি কিংবা তোমার বন্ধু দুজনেই গতিশীল, কেউ স্থির নও। তাহলে কার কথাটি
সত্যি, তোমার নাকি স্টেশনে দাঁড়িয়ে থাকা মানুষটির। তাহলে এখানে যে জিনিসটা বোঝানোর চেষ্টা করছে সেটা হচ্ছে, তুমি মনে করো যে একটা বাসে বা ট্রেনে পাশাপাশি দুইটা সিটে তুমি এবং তোমার বন্ধু বসে আছো। এই ট্রেনটি সামনের দিকে যাচ্ছে আর রাস্তায় একজন কি আছে, দাঁড়িয়ে আছে। যেহেতু দাঁড়িয়ে আছে, তুমি তোমার বন্ধুকে কি দেখতেছ, স্থির দেখতেছ। তোমার তোমার ভাষা তোমার তোমার দেখা অনুযায়ী কি তোমার বন্ধু তোমার সাপেক্ষে স্থির আছে, কিন্তু রাস্তার যে লোকটি আছে সে কি বলবে, সে বলবে তোমার বন্ধু তো গতিশীল গতিশীল, সেই সাথে সাথে কি তুমিও গতিশীল। তাহলে তুমি যেখানে বলতেছো স্থির, সেখানে রাস্তার লোকটি বলতেছে দুইজনেই কি গতিশীল, শুধু তোমার বন্ধু না বরং তুমিও গতিশীল। তাহলে এখানে দেখো কি হয়ে গেল, তাহলে যখন লোকটা নিজের সাপেক্ষে হিসাব করতেছে বা রাস্তার সাপেক্ষে হিসাব করতেছে, তখন তোমরা দুইজনেই গতিশীল। তাহলে এখানে প্রসঙ্গ কাঠামো হচ্ছে কি লোকটা নিজেই বা রাস্তাটা। আবার তুমি যখন তোমার বন্ধুকে হিসাব করতেছো তোমার সাপেক্ষে, তখন কিন্তু কি প্রসঙ্গ কাঠামো, তখন প্রসঙ্গ কাঠামো তুমি, তোমার সাপেক্ষে কি তোমার বন্ধু স্থির। তাহলে এই লোকটি যখন প্রসঙ্গ কাঠামো, তখন সেই প্রসঙ্গ কাঠামোটা কি স্থির। কিন্তু তুমি নিজেই যখন প্রসঙ্গ কাঠামো হয়ে যখন তুমি তোমার বন্ধুকে জাজ করতেছ, তখন কিন্তু প্রসঙ্গ কাঠামো কে, তুমি নিজেই তখন প্রসঙ্গ কাঠামো। তার মানে একটা প্রসঙ্গ কাঠামো সবসময় স্থির থাকবে বিষয়টা তা না, একটা প্রসঙ্গ কাঠামো গতিশীল হইতে পারে অথবা একটা প্রসঙ্গ কাঠামো কি স্থির হইতে পারে। এই জিনিসটাই এখানে বোঝানোর চেষ্টা করছে যে যে প্রসঙ্গ কাঠামো বা মূল বিন্দু সেটি কি সবসময় স্থির হওয়া প্রয়োজন কিনা, স্থির বিন্দু হওয়া প্রয়োজন কি না, এই প্রশ্নটা দিয়ে করছে। তাহলে আসলে স্থির প্রসঙ্গ বিন্দু সবসময় স্থির হওয়া প্রয়োজন না, এটা প্রসঙ্গ বিন্দু স্থির হইতে পারে, গতিশীল হইতে পারে। বাট প্রসঙ্গ কাঠামো যখনই পরিবর্তন হবে, তখন অবস্থানের যে বর্ণনাগুলো, দিক এবং গতি বা গতির মান, এগুলো কি হবে, অবশ্যই ভিন্ন ভিন্ন হবে। সেটাই তো আমরা এরপরে যাই। তারপর কি বলছে যে আসলে তোমার কিংবা স্টেশনে দাঁড়িয়ে থাকা মানুষটির দুজনের কথাই সত্যি। তার কারণ মূল বিন্দু বা প্রসঙ্গ বিন্দু যদি সমবেগে চলতে থাকে, তাহলে আমরা কখনোই জোর দিয়ে বলতে পারবো না যে প্রসঙ্গ বিন্দুটি সমবেগে চলছে না, এটা আসলে স্থির বা অন্য সব কিছু উল্টো দিকে সমবেগে চলছে। তো তো এখানে যেটা বলার চেষ্টা করেছে যে তোমার কে ওই ঘরে যাও। কাজেই আমরা বলতে পারি, যদি কোনো একটি মূল বিন্দুর সাপেক্ষে কোনো বস্তুর অবস্থানের পরিবর্তন হয়, তাহলে সেই বস্তুটি ওই বিন্দুর সাপেক্ষে গতিশীল। মূল বিন্দুটি আসলে স্থির না সমবেগে চলছে সেটি নিয়ে আমরা মাথা ঘামাবো না, সেটি গুরুত্বপূর্ণ বিষয় নয়। তার কারণ সব গতি আপেক্ষিক। তাহলে এখানে কি বোঝাইল, তাহলে এখানে যেটা বোঝাইলো সেটা হচ্ছে, আমরা যে জিনিসটাকে, যে বিন্দুটাকে প্রসঙ্গ বিন্দু হিসেবে বা মূল বিন্দু হিসেবে কল্পনা করব, সেটা স্থির নাকি গতিশীল সেটা আলোচনার বিষয় না, বরং যেটাকে আমরা মূল বিন্দু বা প্রসঙ্গ বিন্দু মনে করছি সেইটার সাপেক্ষে যে বস্তুটাকে আমরা বিবেচনা করতেছি তার অবস্থানের পরিবর্তন হচ্ছে কি হচ্ছে না, সেটাই হচ্ছে আসল বিষয়। যেমন ওই আগের সেম উদাহরণেই, এইখানে ট্রেনের সিটে একজন বসে আছে, এই ট্রেনের মাঝখানের যে ইয়া আছে
এর মাঝখান দিয়ে লন লন আছে, এর মধ্যে এই দিক দিয়ে একটা হকার মনে করো যে চিৎকার করতে করতে যাচ্ছে। তাহলে ট্রেন, তাহলে এখানে যে আছে সে কিন্তু ট্রেনের সাথে কি গতিশীল, আবার এই সিটের সাপেক্ষে হকার আবার সামনের দিকে কি ট্রেন ধরে এগিয়ে যাচ্ছে। তাহলে এইখানে সিটে যে বসে আছে তার সাপেক্ষে হকারটা কি গতিশীল, কিন্তু এই সিটের সামনে আর একটা সিটে যে ব্যক্তি বসে আছে সে কিন্তু এই সিটের লোকের সামনে সাপেক্ষে কি স্থির। তাহলে এই প্রসঙ্গ, তাহলে একটা বস্তু স্থির নাকি গতিশীল সেটা প্রসঙ্গ কাঠামোর সাপেক্ষে সে গতিশীল নাকি স্থির সেটা বিবেচনা করেই বলতে হবে। এই প্রসঙ্গ কাঠামোটা স্থির নাকি গতিশীল সেটা আলোচনার বিষয় না। তো আশা করি বিষয়টা বোঝা গেছে। তো এরপর আমরা যাই, শুধু তাই নয়, আমরা যদি সত্যিকারের স্থির কোনো একটি প্রসঙ্গ বিন্দু খুঁজে বেড়াই তাহলে বিপদে পড়ে যাব। পৃথিবীর পৃষ্ঠে কোনো কিছুকে মূল বিন্দু ধরে নিলে একজন আপত্তি করে বলতে পারে পৃথিবী তো স্থির নয়, সেটা নিজের অক্ষের উপর ঘুরছে, কাজেই পৃথিবী পৃষ্ঠের সবকিছু ঘুরছে। আমরা বুদ্ধি করে বলতে পারি পৃথিবীর কেন্দ্র হচ্ছে মূল, তখন আরেকজন আপত্তি করে বলতে পারে যে সেটিও স্থির নয়, সেটি সূর্যের চারদিকে ঘুরছে। আমরা তখন আরো বুদ্ধি খরচ করে বলতে পারি সূর্যের কেন্দ্রবিন্দুটিই হোক মূল বিন্দু, তখন অন্য কেউ আপত্তি করে বলতে পারে সূর্যও তো স্থির নয়, সেটাও তো আমাদের গ্যালাক্সির, অর্থাৎ বাংলায় গ্যালাক্সির নাম হচ্ছে ছায়াপথ, ইংরেজিতে মিল্কি ওয়ে। তো আমাদের গ্যালাক্সিকে কেন্দ্র করে ঘুরছে। বুঝতেই পারছো, তখন কেউ আর সাহস করে গ্যালাক্সির কেন্দ্রকে মূল বিন্দু বলবে না। গ্যালাক্সি বিশ্ব ব্রহ্মাণ্ড স্থির কে বলছে? শুধু তাই নয়, গ্যালাক্সির কেন্দ্রবিন্দুকে মূল বিন্দু ধরা হলে পৃথিবী পৃষ্ঠের একটা অবস্থান বর্ণনা করতে আমরা কি পরিমাণ জটিলতায় পড়ে যাবে তা কেউ বিবেচনা করেছ? তাহলে আমরা দেখতেছি, তাহলে আমরা যদি একটা স্থির প্রসঙ্গ কাঠামো খুঁজতে যাই তাহলে বিপদ। তার কারণ আসলে মহাবিশ্বের এমন কোনো কিছুই নাই যেটা কি স্থির, সব কিছুই গতিশীল। আমরা পৃথিবীকে আপাত দৃষ্টিতে স্থির দেখলেও পৃথিবী কিন্তু নিজ অক্ষের উপরে কি ঘুরতেছে, তার মানে তো কি পৃথিবী গতিশীল। আবার এই পৃথিবীর কেন্দ্রের কথা বলবো, পৃথিবীর কেন্দ্রের সাপেক্ষে হয়তো বা অন্য জিনিসগুলোকে আমরা বিবেচনা করতে পারি, তখন হয়তো বা সবার জন্য একটা স্থির প্রসঙ্গ বিন্দু পাওয়া গেলেও যেতে পারে। বাট এখানে প্রশ্ন থেকে যায়, তখন পৃথিবীটা তো আবার কি সূর্যের চারদিকে ঘুরতেছে, সেক্ষেত্রে পৃথিবীর কেন্দ্রও তো কি না স্থির প্রসঙ্গ বিন্দু হইতে পারে না। তাহলে সূর্যকে যদি ধরি, সূর্যকে ধরলে আরো বিপদ। সূর্যকে ধরলে পৃথিবী বা সূর্যের চারদিকে যে গ্রহগুলো আছে তাদের জন্য একটা স্থির প্রসঙ্গ বিন্দু পাওয়া গেলেও মহাবিশ্বের সাপেক্ষে যদি আমরা হিসাব করি, এই পৃথিবী তো আবার এই প্রত্যেকটা, আমরা জানি যে প্রত্যেকটা নক্ষত্রে একটা নির্দিষ্ট গ্যালাক্সির চারদিকে কি ঘুরতে থাকে। একটা গ্যালাক্সিতে এরকম লক্ষ লক্ষ কোটি কোটি কি থাকে তোমার নক্ষত্র থাকে, যেই নক্ষত্রগুলো তার পরিবার নিয়ে, পরিবার বলতে বলছে নক্ষত্র এবং তার চারদিকে যে গ্রহগুলো নিয়ে তার পরিবার, এই পরিবার নিয়ে গ্যালাক্সির চারদিকে ঘোরে। মোট কথা হচ্ছে আমরা যে বিগ ব্যাং থিওরি পড়ছি সেখান থেকে আমরা দেখতে পাই যে মহাবিশ্ব আসলে কি একটা বিন্দু থেকে সৃষ্টি, মানে একটা বিন্দু থেকে সৃষ্টি হয়ে কি হয়েছে, ওখান থেকে কেমনে সৃষ্টি হয়েছে সেটা পরের বিষয়। বাট বিগ ব্যাং এর কথা হচ্ছে এক জায়গা থেকে সৃষ্টি হয়, এটা কি করতেছে চতুর্দিকে কি হচ্ছে ছড়িয়ে যাচ্ছে, অর্থাৎ এটা আস্তে 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 কি বড় হইতেছে। তার মানে মহাবিশ্বের কোনো কিছুই আসলে কি না স্থির না। তাহলে প্রসঙ্গ কাঠামোগুলোকে কোনো স্থির প্রসঙ্গ কাঠামো আসলে কি পাওয়া পসিবল না। যে প্রসঙ্গ কাঠামোই আমরা নেই না কেন সেগুলো হবে গতিশীল। তো যদি আমরা কি করি, যে কোনো একটাকে, তার মানে কি যে প্রসঙ্গ কাঠামো আমরা যেটাকে প্রসঙ্গ কাঠামো হিসেবে ধরে নেব তার সাপেক্ষে অবস্থানের বর্ণনা একরকম হবে, আর একটা প্রসঙ্গ কাঠামো ধরলে তার ওর সাপেক্ষে অবস্থানের বর্ণনাটা কি হবে আর একরকম হবে। অর্থাৎ প্রসঙ্গ কাঠামো যেহেতু, কোনো প্রসঙ্গ কাঠামো যেহেতু স্থির না, তার মানে আমরা যদি কোনো একটা বস্তুর গতিশীলতা বা স্থিরতা পরিমাপ করতে যাই তাহলে অবশ্যই আগে প্রসঙ্গ কাঠামো ফিক্স করতে হবে যে কোনো একটা। তো ওই প্রসঙ্গ কাঠামোর সাপেক্ষে একরকম হবে। যদি প্রসঙ্গ কাঠামো আবার কি হয়ে যায়, চেঞ্জ হয়ে যায়,
তখন বর্ণনাগুলো কি হয়ে যাবে, ভিন্ন হয়ে যাবে। যেরকম আমরা দেখলাম পৃথিবীকে প্রসঙ্গ কাঠামো হিসাবে ধরে যদি আমরা একটা গাছকে গতিশীল বলি, কিন্তু চাঁদ বা সূর্যকে প্রসঙ্গ কাঠামো দিলে সেই গাছটা মোটেও গতিশীল স্থির থাকবে না, সেটা কি হবে, মনে হবে যে এটা কি আছে, গতিশীল বা এটা ঘুরতেছে। তো এই জন্যই আমরা এই যে গতিশীলতা বা এই যে এই যে তোমার স্থিরশীলতা, এইটা এই জন্য এখানে একটা টার্ম বলছে, আমি তখন এটা নিয়ে কোনো কথা বলি নাই, এখন একটু বলি। এই জন্যই বলা হচ্ছে যে সব গতি আপেক্ষিক। কেন আপেক্ষিক? তার কারণ প্রসঙ্গ কাঠামো পরিবর্তন হইলেই কি হচ্ছে, তার গতির অবস্থা পরিবর্তন হচ্ছে। এই জন্য এই সব জিনিসকেই বলা হয় আপেক্ষিক। অর্থাৎ আপেক্ষিক জিনিসটা কি, আপেক্ষিকতা, আপেক্ষিকতা জিনিসটা নিয়ে যদি একটু কথা বলি, আপেক্ষিকতা জিনিসটা হচ্ছে সহজ কথায় কারো সাপেক্ষে বা অপেক্ষক, মানে অপেক্ষক যদি পরিবর্তন হয় বা সাপেক্ষ যদি পরিবর্তন হয়, তাহলে তার অবস্থাটা ভিন্ন হবে। যেরকম আমরা একটু দেখলাম যে একটা বস্তু গতিশীল বা স্থির একটা প্রসঙ্গ কাঠামোর সাপেক্ষে একরকম, আর একটা প্রসঙ্গ কাঠামোর সাপেক্ষে আরেক রকম। তাহলে এই যে একই বস্তু প্রসঙ্গ কাঠামো পরিবর্তন হইলে তার গতির অবস্থার পরিবর্তন হচ্ছে, এই জিনিসটাকে বলা হচ্ছে কি আপেক্ষিকতা, আপেক্ষিক। যেমন আরো সহজভাবে যদি বলি যে একটা, যেমন আমি যদি বলি যে কোনো একটা খাবার, যেমন একটা খাবার একজনের কাছে কি ভালো, আরেকজনের কাছে খারাপ। এখন এই খাবার সম্পর্কে যদি আমরা রিভিউ নেই, যে খাবারটা পছন্দ করে তাকে যদি আমরা জিজ্ঞেস করি এই খাবারটা কেমন, সে ডেফিনেটলি বলবে এই খাবারটা কি ভালো না। কিন্তু যে এই খাবারটা পছন্দ করে তাকে যদি আমরা জিজ্ঞেস করি যে এই খাবারটা কেমন, সে তো বলবে এই খাবারটা খুবই চমৎকার, খুবই সুস্বাদু। তাহলে একই খাবার কিন্তু তার বর্ণনাটা কি হচ্ছে, ভিন্ন ভিন্ন রকম। ঠিক আছে, তাহলে এই জিনিসটাকে বলা হচ্ছে কি আপেক্ষিকতা। অর্থাৎ প্রসঙ্গ, অর্থাৎ কার সাপেক্ষে হিসাব করতেছি, এটা যখন পরিবর্তন হয়ে যাচ্ছে, তার অবস্থানটাও, তার অবস্থাটাও বা তার বর্ণনাটাও কি হচ্ছে, পরিবর্তন হয়ে যাচ্ছে। তো ফিজিক্সের ক্ষেত্রে গতিশীলতা বা স্থিরতাটাকেই একটা প্রসঙ্গ কাঠামোর সাপেক্ষে বর্ণনা করা হয়, এবং প্রসঙ্গ কাঠামো যখন পরিবর্তন হয়, প্রসঙ্গ কাঠামো যদি গতিশীল হয়, স্থির হয়, ভিন্ন ভিন্ন বেগে গতিশীল হয়, তাহলে ওই ভিন্ন ভিন্ন বেগে গতিশীল থাকার প্রসঙ্গ কাঠামো দিয়ে যখন আমরা একই বস্তুকে মাপতে যাব, তখন এই প্রসঙ্গ কাঠামো, নিজ নিজ প্রসঙ্গ কাঠামোগুলো বস্তুটার কি করবে, ভিন্ন ভিন্ন অবস্থা বর্ণনা করবে। এই জন্য কোনো একটা বস্তুর যে গতি বা স্থিতি, এটাকে আমরা কি বলবো, আপেক্ষিক গতি বা আপেক্ষিক স্থিতি বলবো। এটাকে আমরা পরম বলতে পারবো না। অর্থাৎ এমন কোনো বস্তু বা এমন কোনো প্রসঙ্গ কাঠামো নাই যেটা কি সমস্ত কিছু সাপেক্ষে স্থির। যেরকম আমরা বলি মহাবিশ্বের সবকিছুই আসলে আস্তে কি আছে, সম্প্রসারিত হচ্ছে, অর্থাৎ সবাই গতিশীল। তার মানে অ্যাবসলিউটলি কেউ কি না, স্থির না। এই যে পরম জিনিসটা হচ্ছে অ্যাবসলিউট, অর্থাৎ সমস্ত কিছুর সাপেক্ষেই সে কি থাকবে, স্থির থাকবে। এইরকম কিছু আসলে কি নাই। এই জন্য আমরা যেহেতু এরকম অ্যাবসলিউট কোনো স্থির বস্তু নাই, তাহলে এটা সাপেক্ষে আমরা কোনো জিনিসের গতি বা স্থিতি যদি মাপতে পারতাম, তাহলে সেটা সেই বস্তুর গতি বা স্থিতিশীলতাটাকে আমরা কি বলতে পারতাম, অ্যাবসলিউট বা পরম বলতে পারতাম। কিন্তু কোনো প্রসঙ্গ কাঠামোই আসলে কি না, স্থির না। প্রসঙ্গ কাঠামোগুলো ভিন্ন ভিন্ন বেগে কি পরস্পরের সাপেক্ষে কি গতিশীল। তো এই যে যে প্রসঙ্গ কাঠামোগুলো নিজেই গতিশীল, সেগুলো সাপেক্ষে যখন আমরা কি অন্য কোনো বস্তুর স্থিতি বা গতি মাপতেছি, তখন প্রসঙ্গ কাঠামো অনুযায়ী কি ভিন্ন ভিন্ন অবস্থান আমরা পাইতেছি। এই জন্য এই গতি ও স্থিতিগুলোকে আমরা কি পরম বলতে পারবো না, এগুলো সবাই হচ্ছে কি আপেক্ষিক। এরপর আমরা পরের অংশে চলে যাই, সেটা হচ্ছে 2.2, বিভিন্ন প্রকার গতি, ডিফারেন্ট টাইপস অফ মোশন। তো আমরা আমাদের চারপাশে অনেক রকম গতি দেখতে পাই। কোনো কিছু নড়ছে, কোনো কিছু কাঁপছে, কোনো কিছু ঘুরছে, কোনো কিছু সরে যাচ্ছে, এসবই হচ্ছে নানা রকম গতির উদাহরণ। সম্ভাব্য গতির ধরনের কোনো শেষ নাই, কিন্তু আমরা ইচ্ছা করলে কিছু কিছু গুরুত্বপূর্ণ ধরনের গতির কথা আলাদা করে বলতে পারি। তাহলে দেখি সেগুলো কি। এক নম্বর যেটা বলছি সেটা হচ্ছে সরলরৈখিক গতি বা লিনিয়ার মোশন। এটি সবচেয়ে সহজ গতির উদাহরণ। কোনো কিছু যদি সরল রেখার উপর চলাচল করে, তাহলে তার গতিটি হচ্ছে সরলরৈখিক গতি। কোনো কিছুকে সমতল পৃষ্ঠে ধাক্কা দিয়ে ছেড়ে দিলে সেটা সরল রেখায় চলতে থাকে। একটা বলকে উপর থেকে ছেড়ে দিলে সেটা যদি মুক্তভাবে নিচের দিকে পড়ে, তাহলে সেটাও সরলরৈখিক গতি। তাহলে সরলরৈখিক গতি জিনিসটা হচ্ছে কি, সহজ কথায় কোনো যে বস্তুর গতিপথ কি হবে,
সরল রেখা হবে। সরল রেখার উপর চলে বা তার গতিপথ যদি কি হয় সরল রেখা হয়, তাহলেই আমরা সেটাকে কি বলবো সরল গতি, সরলরৈখিক গতি বলবো। সরলরৈখিক গতির সবচেয়ে বেস্ট উদাহরণ হচ্ছে মুক্তভাবে পড়ন্ত বস্তু। যদি বাতাস না থাকে বা অন্য কোনো কিছু না থাকে, অন্য কোনো কিছু দ্বারা প্রভাবিত না হয়, তাহলে একটা বস্তু উপর থেকে ছেড়ে দিলে সে একদম এক্স্যাক্টলি সে কি করবে নিচের দিকে সোজাসুজি পড়বে, এটা একটুও কি করবে না বাঁকবে না, একদম সোজাসুজি পড়বে। তো এই জন্য আমরা যদি বলি যে অনেক সময় এটা পরীক্ষায় আসে যে সরলরৈখিক গতির উদাহরণ কোনটি, সেটা হচ্ছে মুক্তভাবে পড়ন্ত বস্তুর উদাহরণটা হচ্ছে কি সরলরৈখিক গতির সবচেয়ে পারফেক্ট উদাহরণ। আর এমনিতেও যদি যে কোনো বস্তু যদি সোজাসুজি যায় তাহলে সেগুলো হচ্ছে সরলরৈখিক গতি। সরলরেখা আমরা সবাই বুঝি। আচ্ছা, এর পরের অংশে আমরা চলে যাই। এর পরেরটাকে বলা হচ্ছে ঘূর্ণন গতি বা সার্কুলার মোশন। সার্কুলার মোশন কি, যদি একটি বস্তু যদি একটি নির্দিষ্ট বিন্দু থেকে সম দূরত্বে থেকে বৃত্তাকার পথে ঘুরতে থাকে তাহলে তার গতিকে বলে ঘূর্ণন গতি। বৈদ্যুতিক পাখা, ঘড়ির কাঁটা এগুলো ঘূর্ণন গতির উদাহরণ হলেও চমকপ্রদ একটা উদাহরণ হচ্ছে আকাশের চাঁদ। চাঁদকে কোনো কিছু দিয়ে পৃথিবীর সাথে বেঁধে রাখা নেই, তবু এটা পৃথিবীকে ঘিরে ঘুরছে। শুধু তাই নয়, এটা টুক করে পৃথিবীর কোথাও পরেও যাচ্ছে না। তো যাই হোক, যে তাহলে যে জিনিসটা কি হয় বৃত্তাকার পথে ঘোরে, আমরা বৃত্তের সংজ্ঞা জানি। বৃত্তের সংজ্ঞা হচ্ছে কি, যে জিনিসটা যদি কোনো বিন্দু আর একটা বিন্দুকে কেন্দ্র করে সমান দূরত্ব বজায় রেখে তার চতুর্দিকে কি ঘুরতে থাকে, তাহলে সেই জিনিসটাকে আমরা বলি বৃত্ত। তো এইরকম কোনো একটা বস্তু যদি এরকম আর একটা বস্তু বা বিন্দুকে কেন্দ্র করে সমান দূরত্ব বজায় রেখে ঘুরতে থাকে, তাহলে সেটাকে আমরা বলবো ঘূর্ণন গতি। অর্থাৎ তাহলে ঘূর্ণন গতির পথটা কেমন, ঘূর্ণন গতির পথটা হচ্ছে বৃত্তাকার। ঘূর্ণন গতির পথ কেমন, বৃত্তাকার হবে। চাঁদ পৃথিবী চারদিকে ঘোরে বৃত্তাকার পথে। আবার এখানে তো এখানে এই জিনিসটা মাথায় রাখতে হবে যে এটা এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট, যে ঘূর্ণন গতির ইয়া কেমন হবে, গতিপথ কেমন হবে, অবশ্যই বৃত্তাকার হবে। তো এরপর হচ্ছে চলন গতি। এটা হচ্ছে একটা বিশেষ ধরনের গতি যেটা নিয়ে আমি একটু কথা বলবো। চলন গতি বা ট্রান্সলেশন গতি বা এটাকে অনেক সময় মুভমেন্টও বলা হয়। যে কোনো কিছু যদি এমন ভাবে চলতে থাকে যেন বস্তুর সকল কণা একই সময়ে একই দিকে যেতে থাকে, তাহলে সেটা হচ্ছে চলন গতি। আমরা আমাদের চারপাশে মাঝে মাঝে এরকম অনেক উদাহরণ দেখতে পাই। গাড়ির ঘূর্ণায়মান চাকা বিবেচনায় না আনলে সোজা এগিয়ে যাওয়া একটা গাড়ির গতি চলন গতির উদাহরণ। গাড়ির প্রতিটি বিন্দু একই সময়ে একই দিক একই দূরত্ব অতিক্রম করে। তাহলে আশা করি এই জিনিসটা যদি দেখি আমরা তাহলে বুঝতে পারবো। এই জিনিসটা কি, তাহলে এই যে সব চলন গতির সবচেয়ে পারফেক্ট উদাহরণ হচ্ছে এই যে মাউসের যে কার্সারটা দেখতে পাইতেছো তোমরা, এখানে আমি নড়াচ্ছি, এই যে দেখো। তাহলে এই মাউসের গতিটা হচ্ছে কি, এটা সোজা পথে নিয়ে যায় আর বাঁকা পথে নিয়ে যায়, এটা চলন গতি। কেন, মাউসটাকে যদি যদি আঁকার চেষ্টা করি, তাহলে মাউসটা এখানে কি আছে, এইরকম আছে। যখন আমি এখানে নিয়ে আসতেছি তখনও কি এইরকমই থাকতেছে। তাহলে এর প্রত্যেকটা পয়েন্ট দেখো, এর প্রত্যেকটা পয়েন্ট সমান সমান দূরত্ব অতিক্রম করতেছে। প্রত্যেকটা পয়েন্ট সমান দূরত্ব এখানে অতিক্রম করবে। কিন্তু চলার পথে মাউসের কার্সারটা এখানে এইরকম, এইখানে এসে কথার কথা সে যদি একটু এইরকম না থেকে যদি কি হইতো, উদাহরণ হিসেবে মাউসের কার্সারটা এখানে ঘুরে যেত। মাউসের কার্সারটা যদি এইরকম হইতো উদাহরণ হিসেবে, তাহলে এবার যদি আমরা দেখি, তাহলে দেখো তো এই মাউসের লেজের ডিস্টেন্স আর মাথার ডিস্টেন্স কি সমান হইল? সমান কিন্তু হইল না। তাহলে কেন হইল না সমান? তার কারণ মাউসটা এক জায়গা থেকে আরেক জায়গা যখন গেছে মাউসের কার্সারটা, তখন এটা কি করছে, ঘুরে গেছে। তখন এটা নিজের অক্ষের সাপেক্ষে ঘুরে গেছে। তাহলে কোনো কিছু চলার সময় তার প্রত্যেকটা পয়েন্ট তখনই কি হবে, একই দূরত্ব অতিক্রম করবে যখন সেটা নিজ অক্ষের সাপেক্ষে ঘুরবে না। আমরা যদি এই চিত্রটাকে ব্যাখ্যা করি,
কিন্তু এই চিত্রের যে আমরা প্লেনগুলোর কথা দেখতেছি, এই প্লেনটা দেখো, এই প্লেনটা আর এই প্লেনটা, আমরা যদি এই দুইটা প্লেনের কথা হিসাব করি, তাহলে আমরা দেখবো যে এখানে এটা সোজা আছে, এর এই পয়েন্ট আর এই পয়েন্টে যে দূরত্ব হবে, এই পয়েন্ট আর এই পয়েন্টের মোটামুটি একই দূরত্ব হবে। যদি এটা সোজা নাই, একটু বেঁকে গেছে। এইটার ক্ষেত্রে যদি আমরা দেখি, এই প্লেনটা কি আছে, এই দিকে মুখ আর এই দিকে কি তার লেস, এই প্রত্যেকটা পয়েন্ট একই দূরত্ব অতিক্রম করছে। যদি এই অবস্থানের কথা বলি, তাহলে এর যে দূরত্ব হবে, এই পাখারও দূরত্ব তাই হবে, এই মাথা এবং পাখার দূরত্ব একই হবে। আবার যদি এই একই হবে, যদি এইটা নেই আমরা, তাহলে এইটার সাথে এইটুকু এখানে যে দূরত্ব হবে, যদি স্ট্রেট লাইন নেই, এখান থেকে যে দূরত্ব হবে, প্রত্যেকটা পয়েন্টে কি হবে, একই দূরত্ব হবে। এই যে এইখানে আমরা যদি দেখি যে এই জায়গায় যে দূরত্ব হচ্ছে, এখানে যে দূরত্ব হবে, এই পাখা থেকে এই পাখারও একই দূরত্ব হবে, আবার এই লেজ থেকে এই লেজেরও কি হবে, সেম দূরত্ব হবে, কোনো পরিবর্তন হবে না। কিন্তু তার কারণ এখানে হচ্ছে কি, গাড়িটা এক জায়গা থেকে আরেক জায়গায় গেছে কিন্তু ঘোরে নাই, গাড়িটা কি হয়, ঘোরে নাই। এখানে যেরকম আছে তোমার এইখানেও কি একই ডিরেকশনে আছে, এক জায়গা থেকে আরেক জায়গায় গেছে কিন্তু গাড়িটা কি তোমার ডিরেকশন চেঞ্জ করে নাই। কিন্তু এইটার ক্ষেত্রে যদি আমরা দেখি, এখানে যদি দেখি আমরা, তাহলে এই গাড়ি আর এই প্লেন আর এই প্লেন যদি দেখি, তাহলে এখানে প্লেন আছে, আমি তখন থেকে গাড়ি বলে যাচ্ছি। এটা আবার নতুন করে এটা তোমাকে আবার ইয়ে করি, এইটুকু অংশ আবার শুরু করি। দেখো আমরা যদি এই বইয়ের ছবিটার দিকে তাকাই, এই ছবিটাতে দেখো এখানে দুই প্লেন যাচ্ছে, এই প্লেনের দুইটা ছবি দেওয়া আছে। একটা হচ্ছে কি, এইখানে প্লেনটা দেখো একদিকে এক নির্দিষ্ট, এখানেও প্লেনটার চলনের পথ কিন্তু এখানেও বাঁকা, এখানেও চলার পথ বাঁকা। কিন্তু এইখানে সে কি করছে, প্রথম ক্ষেত্রে সে কি করছে, ডিরেকশনটা কি আছে, ডিরেকশনটা সেম আছে, প্রত্যেক জায়গাতেই একই দিকে যাচ্ছে। দেখো সে নিজ অক্ষের সাপেক্ষে কিন্তু কি ঘোরে নাই, যার ফলে এখানে যে জিনিসটা হয়েছে, সেই জিনিসটা হচ্ছে, আমরা যে কোনো দুইটা প্লেন যদি নেই, এই প্লেন দুইটার, এই প্লেন আর এই প্লেনের মাথা যদি নেই, তাহলে যতটুকু দূরত্ব হবে, এই পাখা আর এই পাখাও যদি নেই, সেম দূরত্বই হবে। আবার যদি আমরা এই প্লেন আর এই প্লেন নেই, তাহলে এর দুই মাথা, এর লেজের যে দূরত্ব হবে, মাথারও কি হবে, একই দূরত্ব হবে। তার কারণ এই জিনিসটা কি করে নাই, একই পজিশনে আছে কিন্তু ঘোরে নেই। কিন্তু এই জায়গাতে কি আছে, দেখো প্লেনটা কি হয়ে গেছে, এক জায়গায় তার চলার পথ এরকম বাঁকাই, কিন্তু কি হয়েছে, সেখানে ঘুরে গেছে, সেখানে কি করছে, ঘুরে গেছে। ঘুরে যাওয়ার ফলে কি হয়েছে, দেখো ঘুরে যাওয়ার ফলে যেটা হয়েছে, সেটা যদি আমরা দেখি, এই প্লেনটা যদি নেই আমরা, এই প্লেনের মাথার যে ডিস্টেন্স আর লেজের ডিস্টেন্স অবশ্যই কি কম বেশি আছে, অবশ্যই কি আছে, কম বেশি আছে। এটা আমরা আরো ভালো বুঝতে পারবো যদি আমরা এই প্লেন দুইটা নেই, এই দেখো এর এই মাথা আর এই মাথার যে ডিস্টেন্স, আর এই লেজ আর এই লেজের ডিস্টেন্স কি হবে না, এক হবে না। এটা অবশ্যই কি হবে, আলাদা হবে। আমরা যদি ম্যাপে দেখি, তাহলে এখান থেকে এই পাখার দূরত্ব দেখো 80 পয়েন্ট, আর মাথা থেকে মাথার ডিস্টেন্স 102 পয়েন্ট। ঠিক আছে, তাহলে কি হইলো, আলাদা ডিস্টেন্স হইলো। একইভাবে এই প্লেন আর এই প্লেনে যদি আমরা এই পাখা নেই, তাহলে এখানে ডিস্টেন্সটা কত, 51 পয়েন্ট,
আর যদি আমরা মাথা থেকে মাথার ডিস্টেন্স নেই, মাথা থেকে যদি আমরা মাথার ডিস্টেন্স নেই, তাহলে দেখো কত হইল, 62 পয়েন্ট হইল। তাহলে কি হলো, তাহলে কম বেশি হচ্ছে। তাহলে এই হচ্ছে অবস্থা, যখন কোনো একটা বস্তু চলার সময় কি হবে, ঘুরবে, নিজ অক্ষের সাপেক্ষে কি করবে, ঘুরবে। এই পজিশনে আছে, সেই তার পজিশনটা কি করবে, নিজ অক্ষের সাপেক্ষে চেঞ্জ করে এক জায়গা থেকে আরেক জায়গায় যাবে। তখনই কি হবে, এই পয়েন্টগুলোর ডিস্টেন্স কি হবে, ভিন্ন ভিন্ন হয়ে যাবে। তখনই আমরা এটাকে চলন গতি বলতে পারবো না। তাহলে চলন গতি হওয়ার অন্যতম শর্ত হচ্ছে, তাহলে এখানে দুইটা শর্ত আমরা বলতে পারি। একটা শর্ত পূরণ হলে আরেকটা শর্ত পূরণ হয়, সেটা হচ্ছে সে যে পথেই যাক, সেটা বাঁকা যাক বা সোজা যাক, যাওয়ার সময় সে কি করবে না, নিজ অক্ষের সাপেক্ষে ঘুরবে না। আর এটা যদি সে করে, তাহলে তার প্রত্যেকটা পয়েন্টের কি হবে, সমান সমান দূরত্ব অতিক্রম হবে। তো এইটাই হচ্ছে কি চলন গতির একটা অন্যতম বৈশিষ্ট্য। তাহলে চলন গতির ক্ষেত্রে এই যে এখানে, তাহলে আমরা যদি এবার দেখি, তাহলে চলন, তাহলে এখানে সুন্দর করে বলা আছে, চলন গতি সোজা হতেই হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই, কিন্তু আঁকা বাঁকা পথে চলন গতির উদাহরণ সহজে পাওয়া যাবে না। আঁকা বাঁকা পথে চলন গতির উদাহরণ সহজে পাওয়া যাবে না, বিষয়টা সেরকম নয়। যে এখানে কার্সরের যে গতিটা, এটাই কিন্তু চলন গতি। ঠিক আছে, একটি প্লেনের প্রতিটি বিন্দুকে একই পথে যেতে হলে সেটিকে কিভাবে যেতে হবে সেটাকে চিত্রে দেখানো আছে। তো এটা পাওয়া যাবে না, আমি একটা যদি আরেকটা উদাহরণ দিই, পাওয়া আসলে যায়। যদি আমরা সবাই নদী দেখছি, নদীতে যদি একটা নৌকা কি করে, নির্দিষ্ট দিকে, হালটা যদি নির্দিষ্ট দিকে কি ধরে থাকে, আমরা দেখবো যে নৌকাটা কিন্তু বিভিন্ন এইভাবে নদী পার হবে। আমরা সবাই দেখবো নৌকাটা সোজা কিন্তু যাইতে পারবে না, এই যে এইভাবে গিয়ে কি হবে, সে মানে নৌকার মাঝে যদি দক্ষ হয়, সে যদি সোজা যদি নৌকা চালাইতে চায় আর স্রোত যদি তাকে কি করে এইদিকে ঠেলে, তাহলে ঠিক এই পিকচারটা হবে। নৌকার গতিপথটা কেমন হবে, নৌকার গতিপথটা ডেফিনেটলি এইরকম, তোমার এরকম বাঁকা হবে, বাট নৌকাটা এদিক সেদিক ঘুরবে না যদি হালটাকে শক্ত করে ধরে থাকা যায়। তাহলে এখানে কিন্তু এই নৌকার গতিটা অবশ্যই কি হবে, চলন গতি হবে। আবার তোমরা যদি ঝড়ের সময় বকের গতি দেখো, বকগুলো একটা নির্দিষ্ট দিকে যায়, কিন্তু হাওয়ার কারণে বকগুলো এক জায়গা থেকে আরেক দিকে চলে যায়, কিন্তু বকের মুখ কি থাকে, সবসময় একই দিকে থাকে। তাহলে এগুলো হচ্ছে চলন গতির উদাহরণ। তো যাই হোক, এরপর আমরা পরের গতিতে যাই। এটা হচ্ছে পর্যাবৃত্ত গতি। পর্যাবৃত্ত গতিটা হচ্ছে, পর্যাবৃত্ত গতি হলো, এর ইংরেজি হচ্ছে পিরিয়ডিক মোশন। একটি নির্দিষ্ট সময় পর পর যদি গতির পুনরাবৃত্তি হয়, তবে সেই গতিকে পর্যাবৃত্ত গতি বলে। তাহলে এখানে কি হইতে হবে, গতির পুনরাবৃত্তি হইতে হবে। যে সময়কাল পর পর এই পুনরাবৃত্তি ঘটে তাকে বলা হয় এই গতির পর্যায়কাল। পর্যাবৃত্ত গতিতে চলনশীল একটি বস্তুকণা তার গতিপথের প্রতিটি বিন্দুকে এক পর্যায়কাল পর পর একই বেগে অতিক্রম করে। আমাদের হৃৎপিণ্ডের স্পন্দন পর্যাবৃত্ত, কারণ হৃৎপিণ্ডটি একটি নির্দিষ্ট সময় পর পর একই দিকে স্পন্দিত হয়। পর্যাবৃত্ত গতি বৃত্তাকার, যেমন ফ্যানের পাখার, উপবৃত্তাকার, যেমন সূর্যকে ঘিরে হেলির ধূমকেতুর কক্ষপথ, সরলরৈখিক স্প্রিংয়ে ঝুলিয়ে রাখা দুলতে থাকা বস্তু, কিংবা অন্য কোনো আকৃতির হতে পারে। তাহলে এটাকে যদি আমরা একটু বোঝার চেষ্টা করি, তাহলে পর্যাবৃত্ত গতিটা কি। তাহলে পর্যাবৃত্ত গতি হওয়ার জন্য এখানে যে শর্ত, সেই শর্তটা হচ্ছে গতির পুনরাবৃত্তি হবে। গতির পুনরাবৃত্তি মানে কি, সে তার গতিপথের একই জায়গাকে কি করবে, বারবার অতিক্রম করবে। একই গতিপথের একই বিন্দুকে বারবার অতিক্রম করবে। এখানে দুই ধরনের পর্যাবৃত্ত গতির পুনরাবৃত্তির উদাহরণ দেওয়া আছে। দুইভাবে পুনরাবৃত্তিটা হইতে পারে। কিভাবে, যদি কোনো বস্তু বৃত্তাকার পথে বা উপবৃত্তাকার পথে ঘোরে, তাহলে সেটা কি হবে, গতিপথের একই বিন্দুকে সে কি করতেছে, বারবার অতিক্রম করতেছে, অর্থাৎ তার গতির পুনরাবৃত্তি করছে। এখানেও গতিপথের একই বিন্দুকে বারবার সে অতিক্রম করতেছে, এটা গতির পুনরাবৃত্তি আছে। তাহলে এটা হচ্ছে পর্যাবৃত্ত গতি, এটা পর্যাবৃত্ত গতি। আবার কিভাবে পুনরাবৃত্তি হইতে পারে, এই যে দোলনাটা দেখতেছি আমরা, এই দোলনাটা আসলে কি করবে, এইদিকে যাবে আবার এইদিকে ফিরে আসবে, আবার এইদিকে যাবে আবার এইদিকে ফিরে আসবে। তাহলে আমরা যে কোনো একটা পয়েন্ট নেই গতিপথের,
তাহলে এই জায়গায় কিন্তু দোলনাটা বারবার ফিরে আসবে, বা যে কোনো জায়গাতেই যদি আমরা নেই দোলনাটা বারবার ফিরে আসবে, অর্থাৎ গতির কি আছে, পুনরাবৃত্তি হচ্ছে। এখন পুনরাবৃত্তিটা হবে কতক্ষণ পর পর? তাহলে এই যে গতিপথের একটা নির্দিষ্ট বিন্দু আমরা নিচ্ছি, এই বিন্দুতে ফিরে আসতে তার যে সময় লাগে, এখান থেকে যাত্রা করে এক পাক দিয়ে সে আবার এখানে ফিরে আসলো, আবার কি ফিরে আসলো, তারপর এখান থেকে যদি নেই, তাহলে এই যে এই বিন্দুতে একবার একই দিক থেকে ফিরে আসতে তার যে সময়টা লাগে তাকে বলা হয় পর্যায়কাল। তাহলে এখানে যদি আমরা পর্যায়কালের কথা বলি, দোলনাটা যদি এই জায়গা থেকে যাত্রা শুরু করে এই দিকে যাবে, আবার এই দিকে গিয়ে ফিরে আসবে, তাহলে এই যাওয়া আসা মোট যে সময়টা হলো সেইটা হচ্ছে তার কি পর্যায়কাল। তাহলে এখানে পর্যায়কাল, এইখানে সে পর্যায়কালে কি করবে, একই বরাবর ঘুরতে থাকবে। আর এইখানে কিন্তু পর্যায়কালে বস্তুর গতিটা দুই ভাগে ভাগ হবে, পর্যায়কালের অর্ধেক সময় যাবে এই দিকে, আর বাকি অর্ধেক সময় আসবে এই দিকে। তো তো এইরকম যখন হবে তখন সেটাকে বলা হবে পর্যাবৃত্ত গতি। তাহলে আমরা এখানে পর্যাবৃত্ত গতির দুই ধরনের উদাহরণ পেলাম। একটা হচ্ছে একটা পর্যাবৃত্ত গতিতে সে বৃত্তাকার বা উপবৃত্তাকার পথে ঘুরতে থাকবে, সে বিপরীত দিকে যাবে না, সবসময় একই দিকে ঘুরতে থাকবে, ঘুরে ঘুরে একই জায়গায় ফিরে আসবে। কিন্তু আরেক ধরনের উদাহরণ যেটা দেখলাম, সেটা সে এই পর্যাবৃত্ত গতিতে একবার যাবে এই দিকে, আরেকবার যাবে উল্টা দিকে। যেমন স্প্রিং এ ঝুলিয়ে রাখা কোনো বস্তুর যদি গতি হয়, তাহলে এটাকে যদি আমরা টেনে কি করে দিই, ছেড়ে দিই, তাহলে এটাকে উপরে উঠবে নিচে নামবে, উপরে উঠবে নিচে নামবে। তাহলে উপরে উঠতে এবং নামতে যে সময় পর্যায়কাল, তাহলে পর্যায়কালের অর্ধেক সময় সে উপরে উঠবে, অর্ধেক সময় সে নিচে নামবে। তাহলে এই ধরনের একটা পর্যাবৃত্ত গতি। আরেক ধরনের পর্যাবৃত্ত গতি আছে বৃত্তাকার বা উপবৃত্তাকার পথে। তাহলে এই দুইটার মধ্যে বেসিক পার্থক্য আছে, সে এখানে সবসময় একই দিকেই ঘোরে, আর এখানে কি করে, সে একবার উপরে যায়, একবার নিচে যায়, একবার ডানে যায়, একবার বামে যায়। অর্থাৎ গতির পুনরাবৃত্তিটা এখানে এক দিক দিয়ে হয়, আর এখানে গতির পুনরাবৃত্তিটা দুই দিক দিয়ে হয়। তো এই দুই ধরনের পর্যাবৃত্ত গতি, একটাকে বলা হয়, আমরা পরবর্তীতে এই দুইটা পড়বো, আমি তাও বলে রাখি, এটাকে বলা হয় স্পন্দন গতি, আর এটা হচ্ছে আমরা একটু আগে পড়ছি যেটা বৃত্তাকার পথ, সেটা হচ্ছে ঘূর্ণন গতি। তার কারণ ঘূর্ণন গতির জন্য বৃত্তাকার পথ দিতে হবে, আর এটা যেহেতু বৃত্তাকার না, এটা হবে উপবৃত্তাকার গতি। তাহলে পর্যাবৃত্ত গতি কয় ধরনের হইতে পারে? দুই ধরনের হইতে পারে, একটা ঘূর্ণন বা উপবৃত্তাকার, অর্থাৎ একই দিক দিয়ে রিপিট করবে, আর একটা হচ্ছে স্পন্দন, যেটা হচ্ছে দুই দিক দিয়ে কি করবে, পুনরাবৃত্তি করবে বা রিপিট করবে। তাহলে পর্যাবৃত্ত গতি পেলেও আমরা কয় ধরনের? দুই ধরনের। তো ওই দুইটাকে এখানে পরবর্তীতে ব্যাখ্যা করা হয়েছে, আমরা যদি পড়ি সেটা হচ্ছে কি সরল স্পন্দন গতি বা সিম্পল হারমোনিক মোশন। সরল স্পন্দন গতি হচ্ছে একটি বিশেষ ধরনের পর্যাবৃত্ত গতি। স্পন্দন গতির বেলায় একটি নির্দিষ্ট বিন্দুর দুই পাশে বস্তু স্পন্দিত হয়। যেমন কি ওই যে একটু আগে বললাম যে এখানে যদি একটা বিন্দু থাকে, দুই পাশে স্পন্দিত হয়, মানে কি এ এই দিকে যায়, আবার কি এই দিকেও যায়, তাহলে এদিকেও যায় এদিকেও যায়। তাহলে স্পন্দন গতির বেলায় একটি নির্দিষ্ট বিন্দুর দুই পাশে বস্তু স্পন্দিত হয়, এদিকে এদিকে হয়। দোলনার ক্ষেত্রে কি, এখানে যদি আমরা সাম্য অবস্থা ধরি, দোলনাটা যখন স্থির ছিল এখানে, তাহলে দোলনাটা কি হয়, একবার এই দিকে যায়, একবার এই দিকে যায়। তাহলে স্পন্দন গতিতে একটা নির্দিষ্ট বিন্দুর এই দিকেও স্পন্দিত হয়, এই দিকেও হয়, এই ঘটনাটা বারবার কি রিপিট হইতে থাকে। তাহলে ওই নির্দিষ্ট বিন্দুটাকে বলা হয় সাম্য বিন্দু। তাহলে সাম্য বিন্দু কোনটা? এই যে যে বিন্দুটাকে কেন্দ্র করে একবার ওই দিকে যায়, একবার এই দিকে যায়। দোলনার ক্ষেত্রে, যে কোনো দোলনা বা এগুলোর ক্ষেত্রে এখানে আবার একটা স্প্রিং কে যদি আমরা কি করি, ধরে এখানে তার এই জায়গায় ছিল, এখান থেকে টেনে যদি আমরা ছেড়ে দেই, তাহলে সে একবার নিচে নামবে, একবার উপরে উঠবে। তাহলে এই জায়গাটা তার প্রাথমিক পজিশনটা আছে সাম্যবিন্দু, যেখান থেকে সে নিচে নামবে, আবার কি করবে, উপরে উঠবে। তাহলে এটাকে আমরা বলবো কি তার সাম্য অবস্থা বা সাম্যবিন্দু। তাহলে স্পন্দন গতির ক্ষেত্রে একটা কি থাকবে, সাম্যবিন্দু থাকবে বা ইকুইলিব্রিয়াম পয়েন্ট থাকবে। তো গতিপথের উভয় পাশের শেষ প্রান্তে বস্তুকণার দ্রুতি শূন্য থাকে। শূন্য থাকে মানে কি, যে এই দোলনার ক্ষেত্রে এটা স্বাভাবিক, তোমরা বুঝতে পারবা সহজে, এই বস্তুটা কি হয়, তোমার উপরের দিকে ওঠে, উঠতে 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 একটা সময় কি, যদি গতি শূন্য না হইতো তাহলে তো সে উপরে উঠতেই থাকতো। তাহলে এই জায়গায় যখন শূন্য হয়ে যায়, তখন সে অভিকর্ষের প্রভাবে কি হয়, আবার নিচের দিকে নামে। তবে এখানে গতি জড়তার কারণে, আমরা পরে পড়বো গতি জড়তা স্থিতি জড়তা, গতি জড়তার কারণে সে আবার কি হবে, উপরে উঠবে। কিন্তু পৃথিবীর আকর্ষণের কারণে তার বেগ আস্তে আস্তে কমবে, কমতে 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 এখানে কি হবে, শূন্য হবে।
যখন শূন্য হবে তখন পৃথিবীর আকর্ষণের কারণে সে আবার এইদিকে চলে আসবে, কিন্তু এখানে সে স্থির হবে না, গতি জড়তার কারণে সে চলে যাবে, কিন্তু পৃথিবীর টানে আবার কি হবে, বেগ কমতে থাকবে, কমতে কমতে একটা সময় শূন্য হয়ে যাবে। তাহলে এই ঘটনাটা বারবার কি হবে, রিপিট হবে। তাহলে সরলসন্ধিত স্পন্দনের ক্ষেত্রে সাম্যাবস্থার দুই দিকে দুইটা পয়েন্ট থাকবে, যেখানে বস্তুর বেগ কি হবে, শূন্য হবে। বেগ শূন্য না হলে আলটিমেটলি সে কি করবে না, বিপরীত দিকে ব্যাক করবে না। এই যে বস্তু কণার দ্রুতি বা বেগ কি থাকবে, শূন্য থাকবে। এখানে দ্রুতি বলা আছে কেন, তার কারণ বাঁকা পথে যাচ্ছে। যাই হোক, অনেক সময় বেগও বলা হয়। এরপর বলছে যে কোনো এক প্রান্ত থেকে সাম্যবিন্দুর দিকে অগ্রসর হওয়ার সময় বস্তু কণার দ্রুতি ক্রমান্বয়ে বাড়তে থাকে। তাহলে আমি কি বললাম, যখন এই সাম্যাবস্থা থেকে যখন সে এই পয়েন্ট থেকে সাম্যাবস্থার যে কোনো একদিকে এই পয়েন্ট বা এই পয়েন্ট থেকে যখন সে এই দিকে নামবে, তখন তার দ্রুতি বাড়বে। কেন বাড়বে, তার কারণ অভিকর্ষ ত্বরণ তাকে কি করতেছে, নিচের দিকে টানতেছে। তো নিচে কেন আসবে, কারণ এখানে দড়ি দিয়ে বাধা আছে, এই জন্য সে বাঁকা পথে আসবে। তাহলে অভিকর্ষ ত্বরণের কারণে সে কি করবে, তার বেগ আস্তে আস্তে বা দ্রুতি আস্তে আস্তে বাড়বে। বাড়তে বাড়তে এই জায়গায় যখন আসবে, তখন তার বেগ কি হবে, সর্বোচ্চ হবে। এরপর গতি জড়তার কারণে সে উল্টা দিকে যাবে। তাহলে এখানে যখন সে এই দুই পাশের এই বিন্দু থেকে এই দিকে আসবে, তখন তার বেগ লাগাই দাও একদম ওয়াইফাই এসছে। আচ্ছা, হ্যালো, বস্তু কণার গতি আমরা ওটা কেটে ফেলা যাবে, সমস্যা নেই। তো আমরা যদি এইরকম একটা দোলনা দেখি এইখানে, তাহলে এখানে একটা বিন্দু আছে, তাহলে এইখানে এইদিকে সর্বোচ্চ বিন্দু, এইদিকে একটা কি আছে, সর্বোচ্চ বিন্দু আছে। যখন এই বিন্দু থেকে এই দিকে আসবে, তখন অভিকর্ষের কারণে নিচের দিকে আসবে। তো আমরা জানি অভিকর্ষ ত্বরণের কারণে আস্তে আস্তে বেগ বাড়ে, তাহলে এইদিকে আস্তে আস্তে বেগ বাড়বে। বাড়তে বাড়তে এরপর যখন গতি জড়তার কারণে এইদিকে যাওয়া শুরু করবে, তখন আবার বেগ কি কমতে থাকবে, কমতে কমতে এখানে জিরো হবে। তারপর আমরা দেখলাম কি, যদি এই সাম্যাবস্থার দুই পাশে যে সর্বোচ্চ বিন্দু আছে, এখান থেকে যখন সাম্যাবস্থার দিকে আসবে, এই দিক থেকে আসুক বা এই দিক থেকে আসুক, বেগ আস্তে আস্তে বাড়বে। আর যখন সাম্যাবস্থা থেকে এই দুই দিকে চাইতে থাকবে, তখন বেগের মান আস্তে আস্তে কমতে থাকবে, কমতে কমতে এখানে শূন্য হবে, এখানে শূন্য হবে। আর তার মানে আমরা বুঝতে পারছি এই জায়গায় বেগটা কি থাকবে, সবসময় সর্বোচ্চ থাকবে। তো ওই কথাটাই এখানে বলছে যে, আমি যদি আবার পড়ি, কোনো এক প্রান্ত থেকে সাম্যবিন্দুর দিকে অগ্রসর হওয়ার সময় বস্তু কণার দ্রুতি ক্রমান্বয়ে বাড়তে থাকবে। এখানে দ্রুতি কেন বলা হচ্ছে, তার কারণ এখানে বাঁকা পথে আসে এগুলোর ক্ষেত্রে বেশিরভাগ সময়। এবং সাম্যবিন্দুতে সর্বোচ্চ দ্রুতি লাভের পর কণাটি অপর প্রান্তের দিকে অগ্রসর হওয়ার সময় সেটির দ্রুতি ক্রমান্বয়ে কমতে কমতে আবার শূন্য হয়ে যায়, যেটা আমি একটু আগেই ব্যাখ্যা করে বললাম। এরপর কণাটি তার গতির দিক পরিবর্তন করে বিপরীত দিকে একইভাবে চলতে শুরু করে। তখন বেগ ওখানে শেষ হয়ে গেছে, শূন্য হয়ে গেছে, তার অভিকর্ষের প্রভাবে আবার সে উল্টা দিকে আসা শুরু করে। আবারও আগের প্রান্তে এসে পৌঁছে এক মুহূর্তের জন্য থেমে থাকে। এই পুরো ঘটনাটি ঘটতে সময় লাগে এক পর্যায়কাল। তাহলে এক পর্যায়কাল আমরা কোনটাকে বলবো, এই যে এখান থেকে শুরু করে বেগ বাড়ে, বাড়তে 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 এখানে সর্বোচ্চ হয়, তারপর উপরে উঠতে কমা শুরু করে, কমতে কমতে এখানে শূন্য হয়, শূন্য হয় আবার উল্টা দিকে আসতে আসতে বেগ বাড়ে, বাড়তে 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 এখানে সর্বোচ্চ হয়, সর্বোচ্চ হয়ে আবার এইদিকে যাওয়ার সময় কমে, কমতে কমতে এখানে শূন্য হয়, শূন্য হয় আবার উল্টা দিকে যাওয়া শুরু করে। তাহলে এখান থেকে শুরু করে গেল, আবার এখানে আসলো। তাহলে এই পুরো সময়টাকে বলা হচ্ছে পর্যায়কাল, এক পর্যায়কাল। তাহলে এই ঘটনাটা বারবার পুনরাবৃত্তি ঘটতেই থাকে। তাহলে আমরা দেখলাম কি, পর্যায়কালের অর্ধেক সময় সেই কোন দিকে যায়, এই দিকে যায়, বাকি অর্ধেক সময় তার উল্টা দিকে যায়। তাহলে সরল স্পন্দন গতিতে বস্তুর গতি কেমন হয়, বস্তুটা কোন দিকে যায়, পর্যায়কালে অর্ধেক সময় একদিকে যায়, আর বাকি অর্ধেক সময় তার উল্টা দিকে যায়। এবং সাম্যাবস্থায় বেগ সর্বোচ্চ হয়, এবং দুই প্রান্তের দুই বিন্দুতে, যেটা সর্বোচ্চ বিন্দু বলি আমরা, ওইখানে কি হয়, বেগের মান শূন্য হয়।
এরপর আমরা পরবর্তীতে আগাই। আমাদের চারপাশে সরল স্পন্দন গতির অসংখ্য উদাহরণ রয়েছে। স্প্রিং থেকে দুলিয়ে দেওয়া একটা বস্তুর গতি হচ্ছে স্পন্দন গতি। দোলনায় দুলতে থাকা শিশু কিংবা ঘড়ির পেন্ডুলামের গতিও এর উদাহরণ। আমরা যখন কথা বলি তখন বাতাসের অণু একই গতি দিয়ে শব্দকে সামনে এগিয়ে নিয়ে যায়। আমরা এতক্ষণ বিশেষ কয়েক ধরনের গতির কথা বলেছি, কিন্তু এই গতিগুলোর কারণটি কোথাও বলিনি। পদার্থবিজ্ঞানের সবচেয়ে বড় সাফল্য হচ্ছে যে এটি শুধু বস্তুর বিচিত্র গতির কারণটি খুঁজে বের করবে তা নয়, এটি গতিটি সুনির্দিষ্টভাবে ব্যাখ্যা করতে পারবে। এর গতিটি সুনির্দিষ্টভাবে ব্যাখ্যা করতে পারবে। তাহলে এখানে আমরা বুঝতে পারতেছি একটা নতুন জিনিসের হিন্টস দেওয়া হচ্ছে যে এই যে গতিশীল হচ্ছে, একটা বস্তু ঘুরতেছে, সামনে যাচ্ছে, পিছিয়ে আসতেছে, তো এগুলো তো ব্যাখ্যা করলো যে এগুলো কোন গতিটা কেমন হচ্ছে, ঘূর্ণন কোনটা, সরলরৈখিক কোনটা, পর্যায়ভিত্তিক কোনটা, এগুলো কেন হচ্ছে সেটার ব্যাখ্যা আমরা পরবর্তীতে জানবো। তো এর আগে এখানে একটা জিনিস বলি যে আমাদের যে শব্দ, বাতাসে যে আমরা যখন কথা বলি এই যে শব্দ, তাহলে শব্দের গতিটা কেমন গতি হবে? তো শব্দের গতিটা আসলে এটা একটা স্পন্দন গতি। কিভাবে স্পন্দন গতি? আমরা যখন কথা বলি তখন আমাদের যে আমাদের মুখ থেকে যে বাতাসগুলো বের হয় সেই বাতাসগুলো কি করে, এই সামনের বাতাসকে কি করে, মুখের সামনের যে বাতাস আছে সেটাকে ধাক্কা দেয়। ফলে এই বাতাসগুলো কি হয়, সংকুচিত হয়, আবার কখনো প্রসারিত। এই ধাক্কার ফলে বাতাসের মধ্যে সংকোচন এবং প্রসারণের তৈরি হয়। তাহলে বাতাসগুলো কখনো কখনো কি হয়, এই 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 দুই দিকে এসে সংকুচিত হয়, আবার কখনো কখনো কি বিপরীত দিকে প্রসারিত হয়। তাহলে বাতাসের কণাগুলো কি হচ্ছে, কখনো একসাথে দুই দিক দিয়ে এদিকে আসতেছে, আবার উল্টা দিকে যাচ্ছে। তার মানে আমরা যদি বলি যে বাতাসের কণাগুলো কি করতেছে, সামনে পেছনে যাতায়াত করতেছে। তো এই জন্য বাতাসের যে শব্দের কারণে বাতাসের কণাগুলোর যে গতি, সেটাকে আমরা বলি স্পন্দন গতি। যাই হোক, এরপর আমরা একটা নতুন টপিকসে আবার ঢুকে গেলাম 2.3। এটা যে স্কেলার ও ভেক্টর রাশি। স্কেলারের ইংরেজি স্কেলার, এগুলো ইংরেজি শব্দ, স্কেলার এবং ভেক্টর। তো স্কেলার মানে আছে অদিক রাশি, আর ভেক্টর মানে আছে দিক রাশি। এগুলো আমরা আবার দেখতে পাবো। তো আমরা যদি লাইন বাই লাইন একটু পড়ি। আমাদের পরিচিত জগতে আমরা যা কিছু পরিমাপ করতে পারি সেটাই রাশি। আনন্দ কিংবা দুঃখ রাশি নয়, কিন্তু তাপমাত্রা একটি রাশি। তাহলে রাশি কোনগুলোকে আমরা বলবো, আমরা যেগুলোকে পরিমাপ করতে পারি সেগুলি হচ্ছে কি রাশি। তাহলে রাশির বৈশিষ্ট্য হবে কি পরিমাপ যোগ্যতা। তাহলে রাশির বৈশিষ্ট্য হবে কি পরিমাপ যোগ্যতা। পরিমাপ যদি করা না যায় তাহলে সেটাকে রাশি বলা যাবে না। শুধু অস্তিত্ব আছে কিন্তু পরিমাপ করা যায় না, এরকম জিনিসকে আমরা রাশি বলবো না। যেমন আনন্দ, দুঃখ, মেধা, বুদ্ধি, এই জিনিসগুলোর কি আছে, অস্তিত্ব আছে বাস্তব জগতে, বাট এগুলোকে আমরা কি করতে পারি না, সুনির্দিষ্ট ভাবে পরিমাপ করতে পারি না। এর কোনো একক নাই, এর কোনো মান দিয়ে আমরা কি করতে পারবো না, এক্সপ্রেস করতে পারবো না। এটা মাপার জন্য কোনো নীতি নাই, যন্ত্র নাই। এই জন্য এগুলোকে আমরা কি করবো না, রাশি বলবো না। কিন্তু তাপমাত্রা যদি বলি, দৈর্ঘ্য যদি বলি, এগুলোকে মাপা যায়, এই জন্য এগুলো হচ্ছে রাশি। তার কারণটা হচ্ছে যদি কারণ আনন্দ কিংবা দুঃখকে মেপে একটা মান দেওয়া যায় না, কিন্তু তাপমাত্রা মেপে একটা মান দেওয়া সম্ভব। তোমার শরীরের তাপমাত্রা 37 ডিগ্রি সেন্টিগ্রেড কিংবা 98.4 ডিগ্রি ফারেনহাইট। তাপমাত্রা বোঝানোর জন্য একটি মান বললেই চলে, কিন্তু অনেক রাশি আছে যেগুলোকে একটি মান দিয়ে পুরোপুরি প্রকাশ করা যায় না। তার মানের সাথে একটা দিক বলে দিতে হয় কিংবা একাধিক মান বলে দিতে হয়, যেন সেগুলো মিলিয়ে তার মান এবং দিক দুটি নির্দিষ্ট করে বোঝা যায়। অবস্থান ছিল সেরকম একটি রাশি যেটা বোঝানোর জন্য আমাদেরকে শুধু দূরত্ব দিয়ে কাজ হয়নি, তার দিকটিও নির্দেশ করতে হয়েছিল। কাজেই যে রাশি শুধু একটি মান দিয়ে প্রকাশ করা যায় সেটি হচ্ছে স্কেলার, আর যেটা প্রকাশ করার জন্য একটা দিকও উল্লেখ করতে হয় সেটা হচ্ছে ভেক্টর। তাহলে আমরা এখানে স্কেলার রাশি এবং ভেক্টর রাশির মধ্যে একটা ডিফারেন্স বুঝতে পারলাম। আমরা দেখলাম যে কিছু কিছু রাশি আছে যে রাশিগুলো সম্পূর্ণভাবে প্রকাশ করার জন্য শুধু মান বললেই হয়। যেমন দৈর্ঘ্য, যদি বলি একটা জিনিসের দৈর্ঘ্য
10 সেন্টিমিটার, তাহলে এটা বুঝতে কোনো অসুবিধা হয় না যে এটা কতটুকু হবে। কিন্তু অবস্থা একটু আগে আমরা যে অবস্থান নিয়ে আলোচনা করছি এই অধ্যায়ের শুরুতে, শুধু অবস্থান 2 কিলোমিটার বললে হয় না, এটা কোথা থেকে 2 কিলোমিটার, কোন দিকে 2 কিলোমিটার, এগুলো সব বলে দিতে হয়। তাহলে অবস্থান নামক রাশিটা বোঝানোর জন্য মানের সাথে সাথে একটা দিক লাগে, এই জন্য এই রাশিটা হচ্ছে ভেক্টর রাশি। তাহলে যে রাশি শুধু একটি মান দিয়ে প্রকাশ করা যায়, দিকের প্রয়োজন হয় না, শুধু মান দিয়ে প্রকাশ করা যায়, সেটা হচ্ছে স্কেলার রাশি। আর যে রাশিটা প্রকাশ করার জন্য মান লাগবে, মানের সাথে সাথে একটা দিকও উল্লেখ করতে হয়, তাহলে সেই রাশিটা হচ্ছে কি ভেক্টর রাশি। তো ভেক্টর রাশিকে সাধারণত এই যে ছবিতে যেরকম আছে তীর চিহ্ন দিয়ে দেখানো হয়, তার মানে এর দিক হচ্ছে কি এইটা থেকে এইটা, সাধারণত তীর চিহ্ন দিয়ে, এ থেকে এইভাবে তীর চিহ্ন দিয়ে দেখানো হয়, এটা বা এইরকম তীর চিহ্ন দিয়ে দেখানো হয় সাধারণত। তাহলে তীর চিহ্ন দিয়ে তার দিক বোঝায়, তীর চিহ্ন দিয়ে তার বোঝায় কি দিক। ঠিক আছে, তাহলে এরপর যদি আমরা যাই তাপমাত্রা ছাড়াও, যেমন তাপমাত্রার উদাহরণ, তাপমাত্রা যে বলা হয়েছিল, তাপমাত্রা কিন্তু একটা কি রাশি, স্কেলার রাশি। তাপমাত্রার জন্য দিকের প্রয়োজন হয় না, তাপমাত্রা 10 ডিগ্রি 20 ডিগ্রি সেন্টিগ্রেড, এখানে দিকের কোনো প্রয়োজন নেই, এমনিতেই বোঝা যায়। তাহলে ওই জন্য এখানে বলছে যে তাপমাত্রা ছাড়াও স্কেলারের উদাহরণ হচ্ছে সময়, দৈর্ঘ্য কিংবা ভর। কারণ এগুলো মাথায় রাখবা, এগুলো এমসিকিউতে আসতে পারে, কোনটি স্কেলার রাশি, তাহলে সময়, দৈর্ঘ্য কিংবা ভর। কারণ এগুলো শুধু একটা মান দিয়ে প্রকাশ করে ফেলা যায়। তোমরা দেখবে তোমাদের অবস্থান ছাড়াও, অবস্থান যেটা অবস্থানের কথা বলছো, অবস্থান হচ্ছে ভেক্টর রাশি, অবস্থান ছাড়াও ভেক্টরের উদাহরণ হচ্ছে বেগ কিংবা বল। তাহলে বেগ এবং বল এটার জন্য দিকের প্রয়োজন হয়, অর্থাৎ কোন খালি 10 কিলোমিটার পার সেকেন্ড বেগে একটা বস্তু যাচ্ছে, এটা দিলে তাকে বোঝা যাবে না যে সে আমার কাছে আসছে নাকি দূরে আসছে। এখানে যদি দিকের উল্লেখ করা হয় তাহলে বোঝা যায় যে সে আসলেই কোন দিকে যাচ্ছে, একটু পর সে কোথায় থাকবে, কত দূরে থাকবে। তো পরের অধ্যায়ে বেগ এবং বলের সাথে পরিচয় করিয়ে দেওয়া হবে, কারণ এগুলো প্রকাশ করতে হলে মানের সাথে সাথে দিকটাও প্রয়োজন হয়। যাই হোক, এরপর আমরা দেখি যে ভেক্টর রাশিকে স্কেলার রাশি থেকে আলাদা করে বোঝানোর জন্য সেটাকে মোটা করে লেখা হয় এক্স ওয়াই কিংবা এ বি। বইয়ে কিংবা কম্পিউটারে প্রিন্ট করার সময় যে কোনো কিছুকে মোটা করে লেখা সহজ, কিন্তু যখন কেউ হাতে কাগজে লিখে তখন কোনো কিছুকে ভেক্টর বোঝানোর জন্য তার উপরে ছোট করে একটা তীর চিহ্ন দেওয়া হয়। কারণটা হচ্ছে কম্পিউটারে লেখার সময় তো চাইলেই কেউ কি করতে পারবে, এটাকে বোল্ড করে দিতে পারবে, তখন ওখানে অপশন আছে বোল্ডের, সে বোল্ড হয়ে যাবে। কিন্তু লেখার ক্ষেত্রে তো আর বারবার কি করা যায় না, এইভাবে ঘষে 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 মোটা করা যায় না। এই জন্য হাতে লেখার ক্ষেত্রে ভেক্টর চিহ্ন ভেক্টর রাশি বোঝানোর জন্য উপরে একটা তীর চিহ্ন দেওয়া হয়, আর কম্পিউটারে লেখার ক্ষেত্রে এটা একটা বোল্ড অক্ষর ব্যবহার করা হয়। এটা মাথায় রাখতে হবে, এটা এমসিকিউতে আসে। তাহলে প্রিন্ট করা বা কম্পিউটারে লেখার ক্ষেত্রে বা বইয়ে যখন প্রিন্ট করা হয় কম্পিউটারে লিখে, তখন ভেক্টর বোঝানোর জন্য বোল্ড অক্ষর লেখা হয়, যেমন এই যে এখানে বোল্ড করে লিখছে। কিন্তু যখন কাগজে লেখা হয় তখন বোল্ড না করে উপরে কি দেয়, তীর চিহ্ন দেয়। বাই দ্য ওয়ে, এগুলো শুধু উপরে তীর চিহ্ন না, অনেক সময় নিচে দাগ দিয়েও বোঝানো হয়, সাধারণত ছোট হাতের অক্ষরগুলোর ক্ষেত্রে নিচে দাগ দিয়ে বোঝানো হয়, অথবা উপরে শুধু এরকম দাগ দিয়ে বোঝানো হয়, এটাকে একক ভেক্টর বলে এগুলোকে। যাই হোক, উপরে শুধু তীর চিহ্ন না, নিচে অনেক সময় নিচে দাগ দিয়েও কিছু কিছু ভেক্টর প্রকাশ করা হয়। তো এখানে ভেক্টর নিয়ে খুব বেশি আলোচনা করা হবে না, এখানে শুধুমাত্র তোমাদের পড়ানো হবে কোন রাশিগুলো ভেক্টর রাশি এবং কোন রাশিগুলো স্কেলার, বড়দের কোনটা স্কেলার এবং কোনটা ভেক্টর, সেটা কি মাত্র এই এসএসসি তে আসবে, অর্থাৎ এমসিকিউতেই শুধু আসবে যে এই রাশিটা স্কেলার নাকি ভেক্টর। এগুলো ওইভাবে ডিটেলস এটাকে কি এখানে পড়ানো হবে না। এরপর আমরা আসি 4.2 ডিস্টেন্স অ্যান্ড ডিসপ্লেসমেন্ট। ডিস্টেন্স মানে হচ্ছে দূরত্ব, ডিসপ্লেসমেন্ট মানে হচ্ছে সরণ। তাহলে জিনিস দুইটা একই কিন্তু একটুখানি ডিফারেন্স আছে। আচ্ছা, যাই হোক, আমরা পড়লেই বুঝতে পারবো জিনিসটা কি। আমরা দূরত্ব শব্দটির সাথে খুব ভালোভাবে পরিচিত, তবে সরণ শব্দটি দৈনন্দিন কথাবার্তায় খুব বেশি ব্যবহার করি না। আমরা একটি উদাহরণ দিয়ে দূরত্ব এবং সরণ শব্দ দুটির মাঝে সম্পর্কটি বোঝার চেষ্টা করি।
2.04 চিত্রে একটি আঁকা বাঁকা রাস্তা দেখানো হয়েছে। যদি আমরা চিত্রটা বের করি তাহলে এই যে এখানে এই চিত্রে আঁকা বাঁকা একটা রাস্তা দেখানো হয়েছে। এই রাস্তাটি এ বিন্দুর সাপেক্ষে রাস্তার অতিক্রান্ত দূরত্বগুলো কিলোমিটারে 1, 2, 3 সংখ্যা দিয়ে বোঝানো হয়েছে। তার মানে এ বিন্দুর সাপেক্ষে, এটা হচ্ছে এ বিন্দু থেকে বিভিন্ন, এখানে কত কিলোমিটার, এটা হচ্ছে এ বিন্দু, তাহলে এখানে 0 কিলোমিটার, এখানে আছে কি 1 কিলোমিটার, এইটুকু আছে 2 কিলোমিটার, এখানে 3 কিলোমিটার, এখানে 4 কিলোমিটার, এখানে 5 কিলোমিটার, এখানে 6 কিলোমিটার, আর এখানে মানে প্রত্যেকটা দাগ, তাহলে প্রত্যেকটাই হচ্ছে কয় কিলোমিটার করে। এই যে প্রত্যেকটা বিন্দু থেকে প্রত্যেকটা বিন্দুর ডিস্টেন্স কত, এখানে 2 কিলোমিটার, এখানে 1 কিলোমিটার, এখানে। তো এটা মাপা হয়েছে কোত্থেকে, এ বিন্দু থেকে। এ বিন্দু থেকে এই বাঁকা পথেই কিন্তু মাপা হয়েছে। এই বিন্দু থেকে এটা আছে 1 কিলোমিটার, এ বিন্দু থেকে এটা আছে 2 কিলোমিটার, এ বিন্দু থেকে এরকম বাঁকা পথে এটা আছে 3 কিলোমিটার বোঝানো হয়েছে। এখন তারপর তারা যেটা বলছে যে ধরা যাক তুমি এ বিন্দুতে আসো, অর্থাৎ তোমার অবস্থান হচ্ছে এই বিন্দু। কোথায়, এই যে এই বিন্দুতে। এখন তুমি সাইকেল চালিয়ে আঁকা বাঁকা পথটি ধরে 4 কিলোমিটার রাস্তা অতিক্রম করে বি বিন্দুতে পৌঁছেছ। তাহলে কোথায়, আঁকা বাঁকা রাস্তা ধরে এই এ বিন্দু থেকে সাইকেল চালানো শুরু করে এরকম বাঁকা পথে সেই কোথায় তুমি কোথায় গেলা, এরকম করে বি বিন্দুতে এখানে পৌঁছাইলা। তাহলে আমরা বলতে পারবো এ এবং বি বিন্দুর ভেতরকার দূরত্ব 4 কিলোমিটার। তাহলে কয় কিলোমিটার, 4 কিলোমিটার, এরকম বাঁকা পথে 4 কিলোমিটার, কারণ এখানে গুনে 4 কিলোমিটার গেছে। তাহলে এটা আছে দূরত্ব 4 কিলোমিটার। দূরত্ব একটি স্কেলার রাশি, কাজেই এ এবং বি বিন্দুর ভেতরকার দূরত্ব বোঝানোর জন্য কোনো দিকের কথা বলে দিতে হবে না। কোন দিকে এটা কোনো উল্লেখ করা নাই, এ থেকে জাস্ট এত কিলোমিটার গেছে। তাহলে দূরত্বটা কি রাশি, স্কেলার রাশি, এখানে দিকের কোনো প্রয়োজন নেই। এটা যদি আঁকা বাঁকা ডিস্টেন্স হয় তাহলে সেই আঁকা বাঁকা ডিস্টেন্সটাই হবে তার কি দূরত্ব। এরপর যেটা বলছে সেটা হচ্ছে আমরা এ বিন্দুর সাপেক্ষে এই পথটি ধরে বি বিন্দুর দূরত্ব বের করেছি। এখন ইচ্ছা করলে এ বিন্দুর সাপেক্ষে বি বিন্দুর সরণ বের করতে পারি। সরণ বলতে বোঝানো হয় এ বিন্দুর অবস্থানের সাপেক্ষে বি বিন্দুর অবস্থান। ছবিতে এ বিন্দু থেকে বি বিন্দু পর্যন্ত একটা তীর চিহ্নিত সরল রেখা দিয়ে সরণটি দেখানো হয়েছে। এই ছবিতে সরণের মান 3 কিলোমিটার এবং তীরের দিকটি হচ্ছে সরণের দিক, অর্থাৎ সরণ হচ্ছে একটা ভেক্টর রাশি। এর মান ও দিক দুইটি আছে। তাহলে সরণের কি আছে, মান ও দিক দুটি আছে। একে এ বি হিসেবেও লেখা যেতে পারে। তাহলে আমরা যদি বলি তাহলে সরণ জিনিসটা কি, তাহলে সরণ জিনিসটা হচ্ছে এক বিন্দু থেকে আরেক বিন্দুর কি সোজাসুজি ডিস্টেন্সটাই হচ্ছে কি তার সরণ, অর্থাৎ আঁকা বাঁকা হবে না। দূরত্বের ক্ষেত্রে যেরকম এ থেকে বি পর্যন্ত আঁকা বাঁকা নেওয়া হয়েছে, কিন্তু সরণ যেহেতু কি ভেক্টর রাশি, তাহলে এখানে একটা নির্দিষ্ট দিক থাকবে। সেই দিকটা হচ্ছে কি এ থেকে বি এর দিক, কি এ থেকে বি এর দিকে। তাহলে এখানে তো যেহেতু এ থেকে বি এর দিক বলা হয়েছে, তাহলে এখানে আঁকা বাঁকা হওয়ার কোনো সুযোগ নাই। এ থেকে সোজা বি এর দিকে এসে যেতে থাকবে। তাহলে সোজা গেলে কয় কিলোমিটার হবে, এটা তারা বলছে এখানে এটা 3 কিলোমিটার হবে। তাহলে এ থেকে বি এর দূরত্ব 4 কিলোমিটার পাইছি আমরা, কিন্তু এ থেকে বি এর সরণ কয় কিলোমিটার, 3 কিলোমিটার। কারণ সরণের ক্ষেত্রে সরণ একটি ভেক্টর রাশি হবে, এখানে দিকটা উল্লেখ থাকবে, সেটা আছে এ থেকে বি এর দিকে। মাঝখানে আঁকা বাঁকা পথটাকে বিবেচনায় আনা যাবে না। আর দূরত্বের ক্ষেত্রে যেহেতু দিক উল্লেখ নাই, তাহলে সে এক্স্যাক্টলি যে পথে গেছে সেটাই হচ্ছে কি তার দূরত্ব। তাহলে আমরা সহজ ভাষায় দূরত্ব এবং সরণ বলতে পারি। তাহলে দূরত্বটা হচ্ছে দিক বিবেচনায় না নিয়ে সোজা পথে বা আঁকা বাঁকা পথে এক্স্যাক্টলি সে যে পথ দিয়ে অতিক্রম করছে সেই পথের মোট দৈর্ঘ্যটাই হচ্ছে কি দূরত্ব। কিন্তু সরণ হচ্ছে তার যে দুইটা বিন্দু, অর্থাৎ প্রথমে সে যেখানে ছিল এবং শেষে গিয়ে যেখানে পৌঁছেছে তার কি মধ্যবর্তী সোজাসুজি দূরত্বটাই হচ্ছে কি তার সরণ।
আচ্ছা, এরপর আমরা দেখি কি বলছে। যদি তুমি সাইকেল চালিয়ে আরো 2 কিলোমিটার অতিক্রম করে 6 কিলোমিটার পথ অতিক্রম করে সি বিন্দুতে পৌঁছাও, তবে তোমার সরণ হবে তীর চিহ্নিত এসি, যার মান 1.5 কিলোমিটার। আর এখানে তীরের দিকটি তোমার সরণের দিক। যদিও তুমি আঁকা বাঁকা পথ ধরে বেশি দূরত্ব অতিক্রম করেছো, কিন্তু সরণ হয়েছে কম, অর্থাৎ দূরত্ব বেশি বেশি দূরত্ব অতিক্রম করলেই বেশি সরণ হবে, সেটি সত্যি নয়। শুরু থেকে শেষ অবস্থানের পার্থক্যই হচ্ছে সরণ। তাহলে আমরা কি বলে দেখলাম, তাহলে এরপর বি থেকে যদি আঁকা বাঁকা পথ ধরে তুমি সিতে আসো, তাহলে দূরত্ব কি হবে, 6 কিলোমিটার হবে, কিন্তু সরণ এ থেকে সি পর্যন্ত এইটুকুই হবে, সেটা হচ্ছে 1.5 কিলোমিটার। তার মানে এখানে দূরত্ব কম কিন্তু সরণ বেশি। এখানে আবার কি, দূরত্ব বেশি হয়েও কি হলো, সরণ কম হইলো। তার মানে দূরত্ব এবং সরণ কি একই রকম হবে না, সমানুপাতিক হবে না। দূরত্ব বেশি হলেই যে সরণ বেশি হইতে হবে, বিষয়টা এরকম না। দূরত্ব বেশি বা কম হোক না কেন, সরণ কি হইতে পারে, কম বেশি হইতে পারে। তো কম সরণের জন্য, কম দূরত্বের জন্য বেশি সরণ, বা বেশি দূরত্বের জন্য কম সরণ হতে পারে। তাহলে সরণ মানে সহজ কথা হচ্ছে, সরণ নির্ভর করবে প্রথম অবস্থান থেকে শেষ অবস্থানের সোজাসুজি দূরত্বকে সরণ বলা হবে। অন্যদিকে দূরত্ব হচ্ছে এক্স্যাক্টলি সে যে পথে অতিক্রম করছে। এর আরো একটা যদি আমি উদাহরণ দিই, হয়তো ওই দিকে দিচ্ছে, কেউ যদি এরকম বৃত্তাকার পথে এখানে আসে, তাহলে এ থেকে যাত্রা শুরু করে আবার এতেই ফিরে আসলো, তাহলে সরণ কি হলো, আদি অবস্থান শেষ অবস্থান তো সেম, তাহলে সরণ তো 0। কিন্তু দূরত্ব কত, দূরত্ব তো এর এই পুরো রাস্তাটা পরিধির সমান। দেখ, এগুলো নিয়ে বিস্তারিত আমি আমার চ্যানেলে কি করছি, লেটস ট্রাই অ্যাগেন, এই চ্যানেলে আমি বিস্তারিত আলোচনা করছি। তোমরা যদি আরো বিস্তারিত জানতে চাও, তাহলে ওইখানে তোমরা দেখে নিতে পারো। আমি ডিসক্রিপশন বক্সে এগুলো লিঙ্ক দিয়ে দেবো আমাদের চ্যানেলের। তো এরপর যদি আমরা দেখি, তারপর কি বলছে, এ থেকে শুরু করে আঁকা বাঁকা পথে বি পর্যন্ত 4 কিলো দূরত্ব 4 কিলোমিটার, ঠিক একইভাবে বি থেকে এ পর্যন্ত হচ্ছে 4 কিলোমিটার। দুটোই সমান, কিন্তু লক্ষ্য করে দেখো, এ থেকে বি পর্যন্ত সরণ আর বি থেকে এ পর্যন্ত সরণ কিন্তু সমান নয়। একটি আরেকটির নেগেটিভ বা ঋণাত্মক ভেক্টর হিসেবে লিখতে পারি। দূরত্ব ভেক্টর হিসেবে আমরা এইভাবে লিখতে পারি। ঠিক আছে, তাহলে আমরা যদি এখানে দেখি, তাহলে এই চিত্রটাতে দেখলে আমরা বুঝতে পারবো। তাহলে এ থেকে বি আমরা যদি বলি, এ থেকে বি এর দূরত্ব 3 কিলোমিটার, বি থেকে এও কি 3 কিলোমিটার। বা দূরত্বের কথা যদি বলি, তাহলে দুইটাই কি 4 কিলোমিটার দূরত্ব নিয়ে। বাট সরণের হিসাব যদি করি, এ থেকে যদি আমরা এ থেকে বি পর্যন্ত সরণ যদি বলি, তাহলে এই দিকে ডিস্টেন্স যদি আমরা ধরি 4 কিলোমিটার, তাহলে এখানে ডিরেকশনটা হচ্ছে কি এ থেকে বি এর দিকে। কিন্তু যদি এই দিক দিয়ে হিসাব করি, তাহলে সরণ হবে কি 4 কিলোমিটার। কিন্তু এবার ডিরেকশনটা কোথায়, বি থেকে এ এর দিকে, বি থেকে এ এর দিকে। তাহলে ডিরেকশনটা কি হয়ে গেল, চেঞ্জ হয়ে গেল। তাহলে সরণ দূরত্ব যেদিক থেকেই যাই না কেন 4 কিলোমিটারই থাকবে, কিন্তু সরণের ক্ষেত্রে উল্টা থাকবে। এ থেকে বি তে গেলে সরণ হবে 4 কিলোমিটার এ বি, আর বি থেকে এ তে আসলে দূরত্ব 4 কিলোমিটার হলেও সরণ হবে কি 4 কিলোমিটার বি থেকে এ এর দিকে। অর্থাৎ একটাকে যদি আমরা পজিটিভ চার্জ ধরি, তাহলে অন্যটা কি হবে নেগেটিভ চার্জ। পজিটিভ নেগেটিভ বলতে এখানে বিপরীত দিক বোঝানো হয়। তাহলে সেক্ষেত্রে আমরা বলতে পারি এ বি এবং বি এ হচ্ছে কি পরস্পরের বিপরীত, অর্থাৎ এ বি সমান কি মাইনাস বি এ। তো এরপর যেটা হচ্ছে সরণ ও দূরত্ব এবং সরণ দুটোর মাত্রাই হলো দৈর্ঘ্যের মাত্রা। তো সরণের মাত্রাও এল, কিন্তু এটা ভেক্টর। দূরত্বের মাত্রাও এল, কিন্তু এটা স্কেলার। এর মাত্রা জিনিসটা কি, তো মাত্রা নিয়ে আমি আমার চ্যানেলে বিস্তারিত আলোচনা করছি, ওইখানে তোমরা দেখে নিতে পারো। তো এখানে যদি সংক্ষেপে বলি, মাত্রা জিনিসটা হচ্ছে অনেকটা রসায়নের প্রতীক বা সংকেতের মতো করে, এবং একটা যে কোনো যে রাশিগুলো আছে, এই রাশিগুলোকে
একটা বা দুইটা অক্ষর দ্বারা প্রকাশ করা হয়। মৌলিক রাশিগুলোকে একটা অক্ষর দ্বারা, আর লব্ধ রাশিগুলোকে যে যে মৌলিক রাশি দিয়ে তারা গঠিত হয় সেগুলো কি পরিমাণে আছে সেই সংখ্যা সহ উল্লেখ করে তার তোমার মাত্রা নির্ণয় করা হয়। এটা অনেকটা মৌলিক রাশিগুলো মৌলিক 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 পদার্থের মতো, আর লব্ধ রাশিগুলো অনেকটা যৌগিক পদার্থের মতো বিবেচনা করলে আমরা কি অনেকটা বোঝানো যায়, বাট এক্সাক্ট একরকম না। তো প্রত্যেকটা মৌলিক রাশির একটা একটা করে প্রতীক আছে, সেই প্রতীকটাকে এখানে থার্ড ব্র্যাকেটের মধ্যে দেখানো হয়, তখন এটাকেই বলা হয় কি মাত্রা। ঠিক আছে। আর লব্ধ রাশির ক্ষেত্রে ওই যে যে মৌলিক রাশি দিয়ে ওইগুলো তৈরি সেগুলো সহ উল্লেখ করে, ভাগ হইলে ভাগ, গুণ হইলে গুণ করে সেটাকে যেমন আমি উদাহরণ হিসেবে যদি বলি যে বেগ, বেগ সমান হচ্ছে দূরত্ব বাই সময়, কি দূরত্ব বা সরণ ভাগ সময়। তো আমরা যেহেতু দেখাবো এখানে, তাহলে দূরত্ব ভাগ সময়, তাহলে দূরত্বের মাত্রা হচ্ছে এল, সময়ের মাত্রা আছে টি, তাহলে এটাকে এল টি, আর নিচে থাকলে উপরে গেলে কি মাইনাস ইনভার্স 1 হয়, তাহলে এটা হচ্ছে কি থার্ড ব্র্যাকেট দিয়ে দিই আমরা, এটা হচ্ছে তার কি মাত্রা। তো এইভাবে আমরা অনেকটা এটাকে মৌলিক রাশিগুলোর প্রতীক আর যৌগিক রাশির সংকেতের মতো করে মৌলিক রাশিগুলোর মাত্রা এবং লব্ধ রাশিগুলোর মাত্রা মিলাই মনে রাখতে পারি। যাই হোক, এগুলো নিয়ে আমরা আলোচনা করছি ওই চ্যানেলে, তোমরা চাইলে এগুলো দেখে নিতে পারো। আচ্ছা, এরপর আমরা দেখি 2.5 দ্রুতি এবং বেগ। দ্রুতির ইংরেজি আছে স্পিড এবং বেগের ইংরেজি আছে ভেলোসিটি। তো বেগ বলতে কি বোঝানো হয় আমরা সবাই সেটা মোটামুটি জানি, কোনো কিছু কত দ্রুত যাচ্ছে তার পরিমাপটা হচ্ছে বেগ। তবে পদার্থবিজ্ঞানের ভাষায় বেগের একটা সুনির্দিষ্ট অর্থ আছে, এবং বেগের পাশাপাশি আমরা দ্রুতি নামে আরো একটা রাশি ব্যবহার করি। আমরা যদি দূরত্ব এবং সরণ এই বিষয় দুটো ভালোভাবে বুঝে থাকি তাহলে দ্রুতি এবং বেগ নামক রাশি দুটো খুব সহজে বুঝতে পারবো। দ্রুতি হচ্ছে সময়ের সাথে দূরত্বের পরিবর্তনের হার, অর্থাৎ তুমি যদি 20 সেকেন্ডে 100 মিটার দূরত্ব অতিক্রম করে থাকো তাহলে তোমার দ্রুতি হচ্ছে ভি। ভি হচ্ছে কি, ভি সমান 100 ডিভাইডেড বাই 20, 100 ডিভাইডেড বাই 20 সমান 5, 100 ডিভাইডেড বাই 20 সমান 5। অর্থাৎ তুমি কি করছো, প্রতি সেকেন্ডে 5 মিটার দূরত্ব অতিক্রম করছো। তাহলে দ্রুতির মাত্রা কত হবে, এটার মাত্রা হচ্ছে এল, দূরত্বের মাত্রা এল, আর সময়, এটা সময়ের মাত্রা হচ্ছে টি, টি। তাহলে এল টি ইনভার্স 1, তাহলে এটা হলো কি এল টি ইনভার্স 1। তো যে কোনো জিনিস নিচে গেলে, নিচ থেকে উপরে গেলে আমরা সেটাকে কি লিখি, ইনভার্স 1। যেমন এটা জানো এক্স সমান কি, এক্স স্কয়ার সমান এটা, তাহলে উল্টা হবে এক্স ইনভার্স, তাহলে প্লাস হয়ে যাবে। তো এইরকম। তো আবার আমরা যদি দেখি তাহলে বেগের কথা কি বলছে, বেগ হচ্ছে সময়ের সাথে সরণের পরিবর্তনের হার। অর্থাৎ যদি 20 সেকেন্ডে কোনো নির্দিষ্ট দিকে তোমার অবস্থানের পরিবর্তন 50 মিটার হয় তাহলে তোমার বেগের মান হচ্ছে ভি সমান 50 ভাগ 20 সমান 2.5 মিটার পার সেকেন্ড। তাহলে এখানে দ্রুতির ক্ষেত্রে কি হিসাব করা হয়েছে, দ্রুতির ক্ষেত্রে সরণ ভাগ সময়, অর্থাৎ ওখানে দিক ছাড়া যে কোনো দিকে কি পরিমাণ দূরত্ব ভাগ সময়, অর্থাৎ একক সময়ে কি পরিমাণ দূরত্ব, মানে কোনো দিকের আলোচনা নাই, দূরত্বকে সময় দ্বারা ভাগ করা হয়েছে, তাহলে পাওয়া গেছে কি দ্রুতি। তাহলে এখানে এটা স্কেলার, তাহলে স্কেলারকে সময় দেওয়া হলো, এটা স্কেলার হলো। আর বেগের ক্ষেত্রে কি করা হচ্ছে, নির্দিষ্ট দিকে সরণের পরিমাণকে যে সময় লেগেছে সেটা দিয়ে কি করা হচ্ছে
ভাগ করা হচ্ছে। তাহলে এখানে এটা পাওয়া যাচ্ছে কি বেগ। তাহলে এটা এই দুইটাই হচ্ছে কি তাহলে ভেক্টর, এই দুইটাই ভেক্টর রাশি আর এই দুইটাই হচ্ছে কি স্কেলার রাশি। তো আশা করি পার্থক্যটা তোমরা বুঝতে পারছো। এরপর হচ্ছে এবং, তাহলে আমরা পরবর্তীতে যাই। এবং তোমার বেগের দিক হচ্ছে সেই নির্দিষ্ট দিকে। তাহলে স্মরণের যে দিকটা ছিল, তুমি যে দিকে গেছো সেটাই হবে কি বেগের দিক। বেগ যেহেতু ভেক্টর রাশি তাই তার দিকটি নির্দিষ্ট করে দিতে হবে, কিন্তু মাত্রার ক্ষেত্রে সেম। মাত্রার ক্ষেত্রে স্কেলার হোক ভেক্টর হোক দুইটাই কি হবে একই হবে। স্মরণের মাত্রা এল, সময়ের মাত্রা টি, এল টি ইনভার্স 1। তো এখানে একটি বিষয় লক্ষ্য করা যেতে পারে, আমরা যদি শুধু সরলরৈখিক গতি বিবেচনা করি তাহলে বেগ আর দ্রুতির মাঝে তেমন পার্থক্য নেই। বেগের মানটি হচ্ছে দ্রুতি এবং বেগের ভেতরকার সম্পর্ক বোঝার জন্য কয়েকটা উদাহরণ নেওয়া যাক। তাহলে ওখানে আমরা কি বললাম, তাহলে সরলরৈখিক গতির ক্ষেত্রে যদি গতিপথ যদি সরল হয়, সেই ক্ষেত্রে গতিপথ যদি এরকম সরল হয় তাহলে এখানে কিন্তু দূরত্ব যা হবে সরণও তাই হবে। এই ক্ষেত্রে সেক্ষেত্রে দ্রুতি এবং বেগও কি হবে সমান হবে, যেহেতু দূরত্ব এবং সরণ সমান। কিন্তু পার্থক্যটা কোথায় হবে, বাঁকা পথের ক্ষেত্রেই মূলত এটা পার্থক্যটা হবে। তো সেইটা হয়তো এখানে পরবর্তীতে বোঝাচ্ছে, সেটা আমরা বোঝার চেষ্টা করি। তো 2.04 চিত্র, যেখানে আমরা চিত্র যদি এখানে আঁকার চেষ্টা করি, ওখানে কেমন ছিল, একটা এরকম আঁকা বাঁকা রাস্তা ছিল, এরকম এক্সাক্ট ওইরকম হইল না। তো এখানে এ পয়েন্ট ছিল, এখানে বি পয়েন্ট ছিল, এখানে কি ছিল সি পয়েন্ট ছিল। তাহলে এটাই 2.4 চিত্র ধরে নেই। 2.4 চিত্রে আমরা দূরত্ব এবং সরণ বোঝানোর জন্য একটি আঁকা বাঁকা রাস্তা এবং সেখানে ভিন্ন ভিন্ন অবস্থান দেখিয়েছি। দ্রুতি এবং বেগ বোঝানোর জন্য আমরা সেই একই উদাহরণ ব্যবহার করতে পারি। তবে এবারে কতটুকু সময়ে তুমি একটি অবস্থান থেকে অন্য অবস্থানে গিয়েছো সেটি বলে দিতে হবে। ধরা যাক সাইকেলে এ থেকে বি অবস্থানে আসতে তোমার সময় লেগেছে 20 মিনিট। তাহলে 20 মিনিটে তোমার গড় দ্রুতি হচ্ছে অতিক্রান্ত দূরত্ব ভাগ সময়, সেক্ষেত্রে হবে কত। তাহলে এখানে আমাদের কি ছিল 1 2 3, মোট 4 কিলোমিটার করেছিল। 1 কিলোমিটার 2 কিলোমিটার 3 কিলোমিটার, যদি বি হয় মোট 4 কিলোমিটার ছিল। আর এখান থেকে এটা ছিল 3 কিলোমিটার আর 4 5 6 ছিল, এটা 5 ছিল 6 ছিল। আর এই ডিস্টেন্সটা আমার যদি মনে পড়ে সেটা ছিল 1.5। তাহলে এখানে দ্রুতির কথা বলে যাই, তাহলে দূরত্ব নিতে হবে। দূরত্ব তাহলে 1 2 3 4, তাহলে মোট 4 কিলোমিটার নিতে হবে। 4 কিলোমিটার ভাগ 20 মিনিট, তাহলে হচ্ছে কি 3.3 মিটার পার সেকেন্ড। প্রতি সেকেন্ডে কত 3.33 মিটার তার কি হয়েছে দ্রুতি হয়েছে, এটা গড় দ্রুতি বলা হচ্ছে। যাই হোক, এবার এখানে লক্ষ্য করো আমরা দ্রুতি শব্দটি ব্যবহার না করে গড় দ্রুতি শব্দটি ব্যবহার করেছি, কারণ সাইকেল চালানোর সময় হয়তো কখনো একটু জোরে কখনো আস্তে সাইকেল চালিয়েছ, অর্থাৎ সব সময় তো একই স্পিডে কি জানি প্রতি 1 সেকেন্ডেই যে 3.3 মিটার গেছে বিষয়টা তা না, কখনো জোরে যেতে পারে কখনো আস্তে যেতে পারে। এই জন্য এখানে কি গড় দ্রুতি শব্দটা ব্যবহার করা হয়েছে। তাহলে গড় হচ্ছে একটা গড় মান, অর্থাৎ প্রতি সেকেন্ডেই যে একই দূরত্ব অতিক্রম করছে বিষয়টা তা না, বাট অ্যাভারেজে যদি দেখা যায় তাহলে ওইটা। এই জন্য এখানে গড় দ্রুতি শব্দটি ব্যবহার করা হয়েছে। তাহলে গড় দ্রুতি কখন ব্যবহার করা হবে, যখন দ্রুতির মান বা প্রতি সেকেন্ডে অতিক্রান্ত দূরত্বের মান কম বা বেশি হতে পারে, কিন্তু আমরা মোট দূরত্বকে মোট সময় দিয়েই ভাগ করছি, সেক্ষেত্রে আমরা গড় দ্রুতি শব্দটা ব্যবহার করবো। তাহলে গড় দ্রুতি হচ্ছে কি মোট দূরত্ব ভাগ মোট সময়। তাৎক্ষণিক দ্রুতি আমরা বলতে পারবো না। 20 মিটার 20 মিনিট সময়টুকুর গড় দ্রুতিটুকুই শুধু বলতে পারবো। তাহলে প্রতিটি মুহূর্তেই তার দ্রুতি কত ছিল সেটা আমরা বলতে পারতেছি না, এখানে টোটাল 20 মিনিটে তার গড় দ্রুতিটুকু এখানে হিসাব করা যাচ্ছে। যাই হোক, এবার আমরা বেগ বের করার চেষ্টা করি। দ্রুতির মতোই আমরা কিন্তু তাৎক্ষণিক বেগ বের করতে পারবো না, অর্থাৎ একটা প্রতি মুহূর্তেই সে কত গেছে সেটা হয়তো আমরা বলতে পারবো না, গড়ে হিসাব করতে পারবো। এই পুরো সময় তুমি ভিন্ন ভিন্ন বেগে সাইকেল চালিয়েছো, দ্রুতি বেশি কিংবা কম হওয়ার কারণে বেগের পরিবর্তন হয়েছে, আবার দিক পরিবর্তন হওয়ার কারণেও কি
বেগের পরিবর্তন হয়েছে। তখন স্কেলার রাশির পরিবর্তন শুধু মানের কারণেই হয়, কিন্তু ভেক্টর রাশির পরিবর্তন মান এবং দিক দুইটার কারণেই হয়। এটা নিয়েও আবার বিস্তারিত ক্লাস আছে। এই সবগুলো পরিবর্তন মিলিয়ে গড় বেগ হচ্ছে, গড় বেগ যদি আমরা হিসাব করি তাহলে সরণ ডিভাইডেড বাই সময়। তাহলে ওখানে আমরা সরণ কত করছি, সরণ ডিভাইডেড বাই সময়। তাহলে 20 সমান 3 কিলোমিটার ডিভাইডেড বাই 20 কিলোমিটার। তাহলে এটাকে কিলোমিটারকে কি করছে ওরা মিটার বানিয়েছে। 3 কিলোমিটার ডিভাইডেড বাই 1000। আমরা জানি 1000 মিটারে 1 কিলোমিটার, তাহলে 3 কিলোমিটার সমান হবে 3 গুণন 1000 মিটার। আর মিনিটকে সে কি করছে সেকেন্ড, আমি দূরত্বের ক্ষেত্রে এটা বুঝাই নাই, এখন বুঝে যাচ্ছি। তাহলে 20 মিনিট, 20 মিনিটকে 20 গুণন 60, কারণ আমরা জানি 1 মিনিট সমান কি 60 সেকেন্ড, এই জন্য তাহলে 20 মিনিট সমান হবে 20 গুণন 60 সেকেন্ড। এরপর এগুলো যদি আমরা কাটাকাটি করি, 0 0 কাটা, তাহলে এখানে 3 দুগুণে 6, 5 দুগুণে 10, 5 কে 2 দিয়ে ভাগ দিলে 2.5, 2.5 মিটার পার সেকেন্ড প্রতি সেকেন্ড। তার মানে আমরা অ্যাভারেজে বলতে পারি সে অ্যাভারেজে প্রতি সেকেন্ডে 2.5 মিটার গেছে, কিন্তু আসলে সে প্রতি সেকেন্ডে 2.5 মিটার নাও যেতে পারে, তাহলে এটা তার গড় মান, এই জন্য এটাকে গড় বেগ বলা হচ্ছে। এরপর তোমরা দেখতে পাচ্ছ এই উদাহরণটিতে গড় দ্রুতির মান গড় দ্রুতির মান থেকে গড় বেগের মান কম। পথটি যদি আঁকা বাঁকা না হয়ে সোজা হতো তাহলে গড় বেগের মান আর গড় দ্রুতি দুটোই সমান হতো। আমাদের এই উদাহরণে তুমি যদি সবসময় একই গতিতে সাইকেল চালিয়ে যেতে তাহলে আমরা বলতাম তুমি সুষম দ্রুতিতে সাইকেল চালিয়ে এসেছো। যখন কোনো কিছু সুষম দ্রুতিতে চলে তখন তার তাৎক্ষণিক দ্রুতি এবং গড় দ্রুতির মান একই হয়ে যায়। তাহলে এইখানে একটা এমসিকিউ আসতে পারে, কখন গড় দ্রুতি এবং তাৎক্ষণিক দ্রুতি সমান হয়? কখন? যখন সুষম দ্রুতিতে চলে। তাহলে সুষম দ্রুতিতে যদি কিছু চলে তাহলে গড় দ্রুতি এবং তাৎক্ষণিক দ্রুতি কি হবে? একই হবে। কিন্তু কোনো কিছু যদি অসম দ্রুতিতে চলে, অর্থাৎ কখনো 1 সেকেন্ডে একরকম দূরত্ব অতিক্রম করছে কিন্তু পরবর্তী সেকেন্ডে অন্যরকম দূরত্ব অতিক্রম করছে, সেক্ষেত্রে তাৎক্ষণিক বেগ এবং গড় বেগ বা তাৎক্ষণিক দ্রুতি গড় দ্রুতি একই হবে না। আবার দ্রুতি এবং বেগ কখন সমান হবে? দ্রুতি এবং বেগের মান কখন সমান হবে? যখন কেউ সোজা পথে যাবে। যখন কেউ সোজা পথে যাবে তখন দ্রুতি এবং বেগের মান কি হবে? সমান হবে। এটা এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট। কিন্তু যখন আঁকা বাঁকা পথ হবে তখন সবসময় কি হবে? আঁকা বাঁকা পথ হইলে দ্রুতির মান সবসময় বেশি হবে আর বেগের মান কম হবে। তখন দ্রুতির ক্ষেত্রে আঁকা বাঁকা পথ আমরা জানি আঁকা বাঁকা পথের দৈর্ঘ্য বেশি হয় এবং সোজা পথের দৈর্ঘ্য সবসময় কম হয়। এটা যদি আমরা পড়ছি দুইটা বিন্দুর মধ্যে সরল রেখাটাই হচ্ছে কি সবচেয়ে ছোট। এরপর যদি আমরা দেখি তাহলে লক্ষ্য করো পথটি যেহেতু আঁকা বাঁকা তাই এই পথে গেলে ক্রমাগত তোমার দিক পরিবর্তন হচ্ছে। তাই এই পথে তুমি সুষম দ্রুতিতে গেলেও সুষম বেগে যেতে পারবে না। শুধু সরলরৈখিক গতিতে গেলেই সুষম বেগ অর্থাৎ সমবেগে যাওয়া সম্ভব। কেন? তার কারণটা হচ্ছে যে যেহেতু বেগ হচ্ছে একটা ভেক্টর রাশি, তাহলে ভেক্টর রাশির পরিবর্তন মান হলেও ভেক্টর রাশির পরিবর্তন হয়, পরিবর্তন হলেও মান পরিবর্তন হলেও ভেক্টর রাশির দিক পরিবর্তন হয়, দিক পরিবর্তন হলেও ভেক্টর রাশির পরিবর্তন হয়। তাহলে স্কেলার রাশি যেহেতু দ্রুতি, তাহলে একজন ব্যক্তি আঁকা বাঁকা পথে যাক না কেন এখানে দ্রুতির কোনো দিকের কোনো হিসাব নাই। এই জন্য সে যদি প্রতি একক সময়ে একই পরিমাণ দূরত্ব অতিক্রম করে তাহলে সেটাকে সুষম দ্রুতি বলা যাবে, কিন্তু সে সুষম বেগ বলা যাবে না। কেন? যদিও সে তার সরণ প্রতি একক সময়ে তার সরণ একই হলেও মানে মানটা একই হলেও দিকটা কি হয়েছে? পরিবর্তন হয়েছে। কারণ ভেক্টর রাশির পরিবর্তন শুধু মান পরিবর্তন হলেও হয়, শুধু দিক পরিবর্তন হলেও হয়, অথবা দুইটাই পরিবর্তন হলেও হয়। এই জন্য আঁকা বাঁকা পথে যখন কোনো একটা বস্তু সমদ্রুতিতে যাবে তাহলে সেটা সমদ্রুতি হবে, কিন্তু সমবেগ বা সুসমবেগ হবে না। কেন? তার কারণ এখানে মান সেম থাকলেও দিকটা কি হয়েছে? পরিবর্তন হয়েছে। এখানে অনেক সময় একটা প্রশ্ন আসে, খ নম্বরে খুবই আসে, যে দেখা যায় কোন একটা বস্তু সুষম দ্রুতিতে চললেও সুষম বেগ তার সুষম বেগ নাও হতে পারে। এটা কিভাবে হবে? যে একটা ফ্যানের গতি যদি গতি বলি আমরা,
একটা ফ্যান যখন একটা নির্দিষ্ট স্পিডে ঘোরে তখন সে কি করে, প্রতি একক সময়ে সে সমান দূরত্ব অতিক্রম করে, এই জন্য সুষমদ্রুতি। বাট এ তো কি করে, প্রতিনিয়ত দিক পরিবর্তন করে। তাহলে দিক পরিবর্তন হওয়ার কারণে তার স্মরণ পরিবর্তন হয়, আর স্মরণ পরিবর্তন হওয়ার কারণে বেগ পরিবর্তন হয়। তার কারণ তাহলে এখানে বেগটা পরিবর্তন মানের কারণে হচ্ছে না, হচ্ছে কিসের কারণে, দিক পরিবর্তনের কারণে তার বেগের পরিবর্তনটা হচ্ছে। এই জন্য আমরা তাকে এটাকে সমবেগ বলবো না। তাহলে সমবেগ হওয়ার শর্ত হচ্ছে, সমবেগ হওয়ার শর্ত কি, গতিপথ সরলরৈখিক হইতে হবে। গতিপথ সরলরৈখিক না হলে কখনোই সমবেগ হবে না। তাহলে এটা একটা এমসিকিউ হইতে পারে যে সরল সমবেগের শর্ত কি, গতিপথ হইতে হবে সরলরৈখিক। গতিপথ বাঁকা হইলে সমবেগ হওয়া পসিবল না, তার কারণ দিক পরিবর্তন হবে, আর বেগ ভেক্টর রাশি হওয়ার কারণে দিক পরিবর্তনের কারণে বেগের পরিবর্তন হবে। তাহলে এখন আমরা এখানে একটা প্রশ্ন দিয়েছে, সেটাও দেখার চেষ্টা করি। প্রশ্ন, বেগ আর দ্রুতির মাঝে সম্পর্কটা আরো ভালো করে বোঝার জন্য আমরা আরেকটা উদাহরণ নিই। ধরা যাক একটু সুতা দিয়ে ছোট একটা পাথরকে তুমি বেঁধে তুমি সেটাকে মাথার উপর ঘোরাচ্ছ। পাথরটা কি সমবেগে চলছে নাকি সমদ্রুতিতে চলছে, নাকি সমদ্রুতি এবং সমবেগে যাচ্ছে, নাকি কোনোটাই নয়? এটা আমি অলরেডি আলোচনা করিয়ে দিলাম যে বৃত্তাকার পথে যখন কোনো কিছু চলে একটা নির্দিষ্ট সমদ্রুতি হয়, সেটা যদি একই স্পিডে ঘোরে, একই সময়ে যে সমান দূরত্ব অতিক্রম করে, নির্দিষ্ট পরিমাণ শক্তি দিয়ে ঘুরাইলে সেটা সমদ্রুতি হবে, কিন্তু সমবেগ হবে না। কেন? তার কারণ প্রতিনিয়ত তার দিক পরিবর্তন করতেছে, দিক পরিবর্তনের কারণে বেগের পরিবর্তন হচ্ছে। তার কারণ বেগ হচ্ছে একটা ভেক্টর রাশি, আর ভেক্টর রাশির পরিবর্তন শুধু মানের পরিবর্তনের কারণে হয় না, দিকের পরিবর্তনের কারণেও হয়। তো এটা উত্তরটা ওরা দিয়েই দিছে, আমি আর এই উত্তর পড়তেছি না। আচ্ছা, তারপরও পড়ি একটু চিন্তা করলেই তুমি বুঝতে পারবে যে পাথরটার দ্রুতির কোনো পরিবর্তন হচ্ছে না, কিন্তু প্রতি মুহূর্তে বেগের পরিবর্তন হচ্ছে, কারণ প্রতি মুহূর্তে পাথরটার গতির দিক পাল্টে যাচ্ছে। কাজেই এটি হচ্ছে সমদ্রুতির উদাহরণ, সমবেগের নয়। সমবেগ হলে সমদ্রুতি হতেই হবে, কিন্তু সমদ্রুতি হলেই যে সমবেগ হতে হবে তার কোনো নিশ্চয়তা নেই। তাহলে এইখানে আরেকটা জিনিস আমরা পেয়ে গেলাম, সেটা হচ্ছে সমবেগ হলে সমদ্রুতি অবশ্যই হবে। যদি সমবেগ হয় কোনো বস্তু, যদি আমরা বলি সমবেগ হয়, তাহলে সমবেগ হওয়ার শর্ত হচ্ছে কি, মান একই থাকতে হবে, বেগের মান আর বেগের দিকও কি থাকতে হবে, একই থাকতে হবে, তাহলেই সমবেগ হবে। সমবেগের দুইটা শর্ত, ঠিক আছে। আর সমদ্রুতির কি শর্ত? সমদ্রুতিতে শুধু একটাই শর্ত, সেটা হচ্ছে শুধু মান একই থাকতে হবে, শুধু মান একই থাকতে হবে, দিক পরিবর্তন হলেও কি হইলো না এটা আলোচনার বিষয় না। তাহলে এখন যদি আমরা বলি কোনো একটা বস্তু সমবেগে যাচ্ছে, তার মানে তার মান একই আছে, বেগের মান একই আছে, দিকও একই আছে, তার মানে অটোমেটিক সেটা কি হয়ে গেল, সমদ্রুতি হয়ে গেল। তার মানে সমবেগ যদি হয় তাহলে সেটা নিশ্চিতভাবেই সমদ্রুতি হবে। কিন্তু যদি সমদ্রুতি বলি, তার মানে আমি নিশ্চয়তা দিচ্ছি যে তার মান অপরিবর্তিত আছে, কিন্তু দিকের নিশ্চয়তা দেওয়া যাচ্ছে না, তার কারণ সমদ্রুতির মধ্যে দিক ফিক্সড থাকা জরুরি না। তার মানে সমদ্রুতি যদি হয় তাহলে সে মানের নিশ্চয়তা দেয়, মান ঠিক থাকার নিশ্চয়তা দেয়, কিন্তু দিক অপরিবর্তিত থাকার নিশ্চয়তা সে দেয় না। এই জন্যই কথাটা আছে, সমবেগ যদি হয় তাহলে সমদ্রুতি হবে, অবশ্যই হবে, কিন্তু সমদ্রুতি হলেই যে সমবেগ হবে এমনটা না। সমদ্রুতি হইলে সমবেগ হতেও পারে, না হতে পারে, যার পারফেক্ট উদাহরণ হচ্ছে বৃত্তাকার পথে ঘোরা কোনো বস্তু। এরপরে যে প্রশ্নটা, সেটা হচ্ছে পাথরটিকে হঠাৎ ছেড়ে দিলে, পাথরটিকে যদি হঠাৎ ছেড়ে দেওয়া হয় তখন সেটা সমবেগ অথবা সমদ্রুতি কোনটাতে যাবে? তাহলে এখন একটা পাথর, এটা খুব সহজ উত্তর। তাহলে আমরা জানি যে কোনো একটা জিনিসকে যে আমরা ঘুরাইতে এই পজিশনে যদি ছেড়ে দিই, এবার কিন্তু সে আর ঘুরবে না, না ঘুরে সে কি করবে, সোজা যাবে। যখন সোজা যাবে তাহলে এবার কিন্তু সে কি হবে, যদি আমরা জানি বাস্তবে এটা কি হবে, আস্তে আস্তে থেমে গিয়ে মাটিতে পড়বে। তো আমরা যখন পদার্থবিজ্ঞান পড়ি তখন মাথায় রাখতে হয় দুনিয়াতে কোনো বাতাস নাই, অভিকর্ষ নেই, অর্থাৎ যে দুইটা জিনিসের কথা বলা হবে না, যেগুলো জিনিসের কথা বলা হবে না মনে করতে হবে ওগুলোর কোনো উপস্থিতি নাই, যাদের কথা শুধু আলোচনার মধ্যে আনা হবে শুধু তারাই আছে। এখানে বাতাসের কোনো আলোচনা নাই, তার মানে বুঝতে হবে
বাতাসের বাধা নাই, বাতাসের বাধা এখানে বিবেচনা করা হবে না, অভিকর্ষ হিসাব করা হবে না। তো বেশিরভাগ ক্ষেত্রে, বিশেষ করে দ্বিতীয় অধ্যায়ে আমরা যে সূত্রগুলো পড়বো, যে কনসেপ্টগুলো পড়বো, মাথায় রাখতে হবে আমরা মহাবিশ্বে আছি, মহাশূন্যে আছি, এখানে কোনো বাতাস নাই, এখানে কোনো মহাকর্ষ নেই, কোনো অভিকর্ষ নেই, কিচ্ছু নাই। তো যাই হোক, তো বাতাসের ঘর্ষণ এবং মাধ্যাকর্ষণ বল যদি না থাকতো তাহলে এটা কি হতো, ডেফিনেটলি সোজা চলতেই থাকতো। তখন এটা কি হতো, সরল পথে যাচ্ছে এবং বেগের একক প্রতি একক সময়ে দূরত্ব বা সরণের মান সেম হচ্ছে, দিক যেহেতু সেম, তাহলে মানও একই আছে, দিকও একই আছে, তাহলে এটা সমবেগও হবে, সমদ্রুতিও হবে। তার কারণ সরল পথ মানেই কি, তাহলে সরল পথে প্রতি একক সময়ে একই পরিমাণ দূরত্ব যদি কোনো বস্তু যায় তাহলে সেটা সমবেগও হবে, সমদ্রুতিও হবে। কিন্তু বাঁকা পথে সমদ্রুতি হবে কিন্তু সমবেগ হবে না। আবার বাঁকা পথ হলেই যে সমদ্রুতি হবে বিষয়টা তাও না। যেমন ফ্যান যখন আমরা প্রথমে চালু করি তখন কি হয়, সে কিন্তু প্রতি একক সময়ে একই দূরত্ব যায় না, আস্তে 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 কিন্তু তার কি দ্রুতিটা বাড়তে থাকে। যখন ফুল স্পিডে যায় তখন সেটা সমদ্রুতি হয়, কিন্তু যতক্ষণ না ফুল স্পিডে উপনীত হচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু সেটা সমদ্রুতিও হবে না, এটা অসমদ্রুতি হবে। এরপর আমরা যে জিনিসটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ত্বরণ। সেটা কি ত্বরণ। যখন কোনো বস্তু সমবেগে চলে তখন কোনো ত্বরণ নেই, বেগের পরিবর্তন হলেই বুঝতে হবে সেখানে ত্বরণ রয়েছে। তাহলে ত্বরণের শর্ত কি, তাহলে ত্বরণের শর্ত হচ্ছে বেগের পরিবর্তন, ত্বরণের শর্ত হচ্ছে কি বেগের পরিবর্তন। আরো স্পষ্ট করে বলতে হবে ত্বরণ হচ্ছে সময়ের সাথে বেগের পরিবর্তনের হার। তাহলে এখানে ত্বরণের সংজ্ঞাটা আমরা পেয়ে গেলাম, ত্বরণ হচ্ছে সময়ের সাথে বেগের পরিবর্তনের হার। যেহেতু বেগের যেহেতু দিক এবং মান দুটি আছে, তাই বেগের পরিবর্তন দুই ভাবেই হতে পারে। আমাদের আগের উদাহরণে তুমি যদি আঁকা বাঁকা পথে সাইকেল চালিয়ে গিয়েছো, তখন যতবার তুমি বাঁক নিয়েছো ততবার তোমার বেগের পরিবর্তন হয়েছে, অর্থাৎ তোমার ত্বরণ হয়েছে। তুমি পুরো পথটুকু সমদ্রুতিতে গিয়ে থাকলেও শুধু দিক পরিবর্তনের জন্য ত্বরণ হয়েছে। তুমি যদি আগের উদাহরণের মতো অর্থাৎ চিত্র 2.05 এর মতো একটা পাথরকে সুতা দিয়ে বেঁধে তোমার মাথার উপর সমদ্রুতিতে ঘোরাতে থাকো, তাহলে ঘুরতে থাকা পাথরটির ক্রমাগত দিক পরিবর্তন হবে, অর্থাৎ তার বেগের পরিবর্তন হবে বা ত্বরণ হবে। তাহলে এখানে ত্বরণটা হবে কি, মান পরিবর্তনের কারণে ত্বরণ হবে না, ত্বরণটা পরিবর্তন হবে দিক পরিবর্তনের কারণে, যেটাকে আমরা বলি কৌণিক ত্বরণ। এই ধরনের ত্বরণকে বলা হয় কি কৌণিক ত্বরণ। তাহলে কৌণিক ত্বরণ কি, মান পরিবর্তনের কারণে না, দিক পরিবর্তনের কারণে যখন কোনো কিছুর ত্বরণ হবে সেটাকে বলা হবে কৌণিক ত্বরণ। আবার মান পরিবর্তনের কারণেও ত্বরণ হতে পারে। তাহলে ত্বরণ দুই ভাবেই হইতে পারে, মান পরিবর্তন, দিক পরিবর্তন বা উভয়টির পরিবর্তন। যদি তোমার গতি সরলরৈখিক হয়ে থাকে তাহলে দিক পরিবর্তনের কোনো সুযোগ নেই, তার ত্বরণ হতে পারে শুধু বেগের মানের বা দ্রুতির পরিবর্তনের কারণে। যদি বেগের মান বাড়তে থাকে তাহলে আমরা বলি বেগের দিকে বস্তুটির ধনাত্মক ত্বরণ হচ্ছে, যদি বেগের মান কমতে থাকে আমরা বলি বস্তুটির ঋণাত্মক ত্বরণ বা মন্দন হচ্ছে। আমরা এখন সরলরেখায় চলমান একটি বস্তুর ত্বরণ বের করতে পারি। তাহলে এরপর আমরা ত্বরণের হিসাব নিকাশ দেখতে যাচ্ছি। তাহলে এখানে যদি একটা জিনিস আমরা খালি একটু আগে এটা বলছি, তাহলে যদি সোজা পথে যায় তাহলে ত্বরণ হওয়ার জন্য তার মানের পরিবর্তন হবে, তার কারণ তো দিক পরিবর্তন হচ্ছে না, তাহলে তখন কি হবে, দ্রুতির পরিবর্তন হবে। তাহলে সোজা পথে ত্বরণ হইলে বুঝতে হবে দ্রুতির পরিবর্তন হয়েছে। আর বাঁকা পথে যদি ত্বরণ হয় তাহলে দ্রুতির পরিবর্তন হতেও পারে, নাও হতে পারে। তখন বাঁকা পথে দিক পরিবর্তনের কারণে কি হয়, ত্বরণ হয়। তো এরপর যদি আমরা এখানে এই গ্রাফটা আলোচনা করি, সেটা যদি দেখি 2.6 চিত্রে কোনো একটি বস্তুর সময়ের সাথে বেগের পরিবর্তন দেখানো হয়েছে, কোথায় ত্বরণ আছে কোথায় ত্বরণ নেই। তাহলে আমরা যদি দেখি, তাহলে এ থেকে বি, তাহলে এ তে তার একটা কি ছিল, বেগ ছিল, ধরি আমরা 0। তাহলে বি এই জায়গাতে তার একটা বেগের মান আছে, তাহলে এইটুকু সময়ে তার বেগের মান কি হয়েছে, বৃদ্ধি পাইছে, কতটুকু হয়েছে, এতটুকু হয়েছে। তার মানে এখানে সময়ের সাথে সাথে তার বেগের মান কি হয়েছে,
বৃদ্ধি পেয়েছে। তাহলে এই জায়গাটাতে তার ত্বরণ আছে। আবার যদি এই সময় আমরা হিসাব করি, এইটুকু সময়ে তার বেগের মান কি আছে, ফিক্সড আছে। এখানেও যে বেগের মান, এখানেও একই, প্রত্যেকটা জায়গাতেই বেগের মান কি সেম আছে। তার মানে এখানে আমরা বলবো কোনো ত্বরণ নেই, বা এই জায়গাটা হচ্ছে কি সম বেগ। আবার আমরা যদি এখানে একটা বেগের মান যদি হয়, তাহলে এই সময় থেকে এই সময় পর্যন্ত কি হয়েছে, বেগের মান এখানে কি হয়েছে, বেগের মান আবার বৃদ্ধি পেয়েছে। এই সময় পর্যন্ত বেগের মান বৃদ্ধি পেয়েছে, এখানে যা ছিল এখানে তার চেয়ে বেশি হয়েছে। তাহলে এইটুকু সময়ে কি বেগের মান বৃদ্ধি পেয়েছে। তাহলে আমরা বলবো যে এখানেও কি হয়েছে, তাহলে এখানে ত্বরণ হয়েছে। তাহলে এইটুকু জায়গাতেও কি হয়েছে, ত্বরণ হয়েছে এইটুকুর মতো। ওয়েতে ওয়ে ধরি, তাহলে ওয়েতে ত্বরণ হয়েছে। এটা যদি আমরা সি ধরি, তাহলে বিসি তে ত্বরণ হয়নি, এটা ডি, যাই হোক সি ডি বা এখানে এটাকেই সি বলতেছে। তাহলে সি পজিশনে কি হয়েছে, ত্বরণ হয়েছে। আবার এখানে যদি আমরা ডি ই নাম দিই, বা ওরাই ঢাল এইটাকেই ডি বলছে, তাহলে ডি থেকে ই পর্যন্ত এখানে বেগের মান বেশি আর এখানে বেগের মান কম। তাহলে এখানেও বেগের পরিবর্তন হয়েছে, কারণ এখানেও ত্বরণ হয়েছে। তবে এটাকে বলা হয় মন্দন। অর্থাৎ যখন বেগের মান আস্তে আস্তে বাড়ে তখন সেটাকে ত্বরণ বলে, আর যখন বেগের মান আস্তে আস্তে কমে সেটাকে বলে মন্দন। অর্থাৎ সময়ের সাথে সাথে বেগের মান বাড়ার হারকে বলা হয় ত্বরণ, আর সময়ের সাথে সাথে বেগের মান কমার হারকে বলা হয় মন্দন, বা এটাকে আর একটা ভাষায় ঋণাত্মক ত্বরণও বলা হয়। তাহলে এই অধ্যায়ে আমরা শুধু সরলরৈখিক গতি নিয়ে আলোচনা করব। অর্থাৎ যদি দ্রুতির পরিবর্তন হয় তাহলেই ত্বরণ হয়। তাহলে এখানে কৌণিক ত্বরণ নিয়ে আলোচনা করা হবে না, সরলরৈখিক গতি নিয়ে আলোচনা করা হবে। তাহলে সরলরৈখিক গতির ক্ষেত্রে তো দিক পরিবর্তন হবে না, তাহলে এখানে ত্বরণ হওয়ার জন্য ডেফিনেটলি মান পরিবর্তন হতে হবে। আর মান পরিবর্তন হওয়া মানেই হচ্ছে কি দ্রুতির পরিবর্তন হওয়া। মান পরিবর্তন হওয়া মানে কি দ্রুতির পরিবর্তন হওয়া। দ্রুতির পরিবর্তনের কারণে যে ত্বরণটা হবে এখানে শুধু সেটা নিয়ে আলোচনা করা হবে। তাহলে ত্বরণের এখানে সূত্র বলছে, ত্বরণ সমান হচ্ছে অতিক্রান্ত সময়ের শেষে বেগ এবং অতিক্রান্ত সময়ের আদিতে বেগ ডিভাইডেড বাই অতিক্রান্ত সময়। এই জিনিসটাকে আমরা যদি বোঝার চেষ্টা করি, তাহলে আমরা বলতে পারি যে ত্বরণ জিনিসটা হচ্ছে কি বেগ বৃদ্ধির হার। বেগ বৃদ্ধির হারকে ত্বরণ বলতেছে, বা বেগ কমার হার, বেগ পরিবর্তনের হার। কি বেগ পরিবর্তনের হার, সময়ের সাপেক্ষে বেগ পরিবর্তনের হার। তাহলে বেগ পরিবর্তনটা কিভাবে আছে, তাহলে অবশ্যই এখানে আমাদের কি লিখবে, একটা সময় নিতে হবে। একটা কি নিতে হবে, সময় নিতে অবশ্যই আমাদের একটা কি নিতে হবে, টাইম নিতে হবে। এই টাইমের শুরুতে তার একটা বেগ থাকবে, আর এই টাইমের কি শেষে আর একটা বেগ থাকবে। তাহলে বেগের পরিবর্তন বের করার জন্য শুরুতে বেগ যদি ইউ হয়, শেষে বেগ যদি ভি হয়, তাহলে যে কোনো জিনিসের পরিবর্তন ডেল ভি বের করার জন্য অবশ্যই আমাদের শেষের বেগ থেকে আগের বেগটা কি করতে হবে, বাদ দিতে হবে। এবং মাঝখানে যদি সময় এটা হয়, যে সময়ের শুরুতে বেগ ছিল ইউ, ওই সময়ের শেষে ছিল ভি, তাহলে তার মানে আমরা বলতে পারি টি সময়ে বেগের পরিবর্তন কি ডেল ভি। তাহলে একক সময়ে বেগের পরিবর্তন হবে কি ডেল ভি বাই টি। তাহলে ঐকিক নিয়মের অঙ্ক। তাহলে আমরা বলতে পারি কি টি সময়ে বেগের পরিবর্তন, লিখতেছি না, বেগের পরিবর্তন যদি ডেল ভি হয়, অতএব 1 সেকেন্ডে বেগের পরিবর্তন ঐকিক নিয়মে আমরা জানি যে ভাগ দিতে হয়, কমে গেলে 1 হইলেই ভাগ দিতে হয় ডেল ভি। আর ডেল ভির মান কত, ইউ ভাগ ভি মাইনাস ইউ। তাহলে এইটা হলো কি সূত্র, এখানে দিয়ে দিয়েছে। তো আমি এটা একটু তোমাদেরকে বোঝানোর চেষ্টা করলাম। তাহলে এ সমান হচ্ছে কি ভি মাইনাস ইউ। তাহলে ভিটা হচ্ছে কি এই নির্দিষ্ট যে সময়টা আছে। তাহলে এইখানে সূত্রগুলো অবশ্যই খুব ভালোভাবে বুঝতে হবে। তাহলে এখানে একটা হচ্ছে নির্দিষ্ট সময়, এই সময়ের এটা হচ্ছে শুরুতে বেগ, আর এটা হচ্ছে ওই সময়ের শেষ বেগ। তাহলে এই অঙ্কগুলো করার ক্ষেত্রে বা বিষয় বিবেচনা করার জন্য অবশ্যই আমাদেরকে একটা নির্দিষ্ট টাইম স্প্যান নিতে হবে। এই টাইম স্প্যানের শুরুর বেগটা হচ্ছে ইউ, টাইম স্প্যানের শেষের বেগটা হচ্ছে ভি। তাহলে বেগের পরিবর্তন হবে ভি মাইনাস ইউ ডিভাইডেড বাই ওই টাইম স্প্যানটা। তাহলে একক সময়ে বেগের পরিবর্তনটা বোঝা যাবে, তখন আমরা কি পাবো, এ পাবো। তাহলে মাত্রাটা কিভাবে হিসাব করছে এখানে, তাহলে মাত্রার ক্ষেত্রে যে কোনো জিনিসের এটা ভি থেকে ভি বাদ দিলে কি পাওয়া যাবে, একই ধরনের রাশি যোগ করলে একই রকমের রাশি পাওয়া যায়, একই রকমের রাশি যোগ করলেও একই রকম রাশি পাওয়া যায়, কিন্তু গুণ এবং ভাগ করলে ভিন্ন রাশি পাওয়া যায়। তাহলে এখানে যেহেতু বিয়োগ করছি, ভি থেকে ভি বাদ দিলে মানে বেগ থেকে বেগ বাদ দিলে বেগই পাওয়া যাবে। আদি বেগ হোক বা শেষ বেগ হোক, এটা দিন শেষে কি বেগ।
তাহলে বেগ থেকে বেগ বাদ দিলে বেগই পাবে। তাহলে বেগের যে মাত্রা সেটা আমরা একটু আগে পড়ছি, এল টি ইনভার্স 1 আর ডিভাইডেড বাই আবার টি। তাহলে এই টি উপরে গিয়ে আবার কি হবে, তাহলে এল টি ইনভার্স 1 তো ছিলই, এই টি উপরে উঠে গিয়ে আবার কি হবে, টি ইনভার্স 1 হবে। তাহলে দুইটাই মিলে সূচকের নিয়ম অনুযায়ী আমরা কি জানি, দুইটাই যোগ হবে। তাহলে -1 যোগ -1 মানে হচ্ছে -2। তাহলে এইভাবে ত্বরণের মাত্রা হলো এল টি ইনভার্স 2। আর এককের ক্ষেত্রে সেম ভাবেই, তাহলে বেগের একক কি, তাহলে বেগের একক হচ্ছে মিটার পার সেকেন্ড, আর নিচে আবার সেকেন্ড। তাহলে উপরে উঠে গিয়ে কি হবে, সেম ভাবে মিটার পার সেকেন্ড ইন্টু এটা আবার পার হয়ে যাবে, উপরে উঠলে মাইনাস হয়ে যাবে পাওয়ার। এখানে পাওয়ার কি আছে, 1 আছে। যে কোনো জিনিসের পাওয়ার আমরা জানি না থাকলে সেটা 1, তাহলে উপরে উঠে গিয়ে কি হবে, মাইনাস হবে। তাহলে আমরা জানি পাওয়ার যদি হর এবং লবে অবস্থান পরিবর্তন করে তাহলে যে চিহ্ন থাকে তার উল্টাটা হয়। হরের পাওয়ার একটা জিনিস হরের পাওয়ার লবে আসলে চিহ্ন পরিবর্তন হয়ে যায়, আর লব উপরে উঠে গেলে চিহ্ন পরিবর্তন হয়। তাহলে হবে কি এম এস ইনভার্স 2। তাহলে এইভাবে কি হলো, ত্বরণের একক হলো মিটার পার সেকেন্ড স্কয়ার, এগুলো এস আই একক। তাহলে উপরের সমীকরণটাকে এইভাবেও লেখা যায়। তাহলে ভি মাইনাস এখানে এটা কিভাবে আসছে এই জিনিসটাকে যদি আমরা দেখানোর চেষ্টা করি, তাহলে আমি তোমাদেরকে দেখাই। তাহলে এখানে জিনিসটাকে যদি আমি তোমাদেরকে দেখাই, তাহলে আমরা কি পেলাম, এখানে এ সমান পেলাম ভি মাইনাস ইউ ডিভাইডেড বাই টি। তাহলে আমরা যদি নিচে 1 ধরে নেই, তাহলে আর গুণ করলে কি হবে, ভি মাইনাস ইউ সমান এ আর গুণ করলে হবে এ টি। হয় সমান চিহ্নের এইদিকে হর এবং লব গুণ হয়, এটার হর ওটার লব, ওটার হর ওটা লব। তাহলে এইদিকে ইউ যদি পজিশন চেঞ্জ করে ওইদিকে যায়, তাহলে ওইদিকে গিয়ে কি হবে, প্লাস হয়ে যাবে এটি প্লাস ইউ। বা এটাকে যদি আমরা সাজিয়ে লিখি তাহলে ইউ প্লাস এটি হবে। তাহলে এইভাবে এই সূত্রটা এখানে আসলো। তাহলে এটা হচ্ছে গতির ত্বরণ যখন থাকবে তখন এটা একটা সূত্র, এইভাবে আমরা সূত্রটা পাইলাম। এরপর দেখো আমরা দেখি, তাহলে বস্তুটি যদি স্থির অবস্থা থেকে শুরু করে সমতরণে চলতে থাকে তাহলে হবে ভি সমান এটি। তাহলে এটা কিভাবে আসলো, ভি সমান এটি। তাহলে স্থির অবস্থা মানে আদিবেগ কি, 0। তাহলে ভি সমান ইউ প্লাস এটি, ইউ এর মান কি 0, তাহলে ভি সমান কি হবে, ইউ 0 প্লাস এটি, অর্থাৎ ভি সমান এটি। তাহলে এখানে আমরা যদি লেখচিত্র আঁকি, তাহলে এখানে লেখচিত্রটা বোঝানোর যদি আমরা চেষ্টা করি, তাহলে এখানে এটা হচ্ছে সময়ের শুরু, এইখান থেকে সময় শুরু হয়েছে, তার সময় শুরুর আগে এখান থেকে যদি সময় শুরু হয় 0 0, তাহলে প্রথমে একটা সময় শুরুতেই কি ছিল, একটা বেগ ছিল। তারপর যত সময় যাচ্ছে বেগ কি আছে, পরিবর্তন হচ্ছে না। এখানে বেগ পরিবর্তন হয়েছে কি, এখানেও যতটুকু এখানেও ততটুকুই আছে, তাহলে এখানে বেগের পরিবর্তন হচ্ছে না। তারপর এইখান থেকে শুরু হয়েছে কি, বেগের পরিবর্তন হওয়া শুরু হয়েছে, আস্তে আস্তে বেগ কি বাড়তে 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 এখানে চলে গেছে। তাহলে বেগের মান এখানে হয়ে গেছে কি ভি হয়ে গেছে। তাহলে এখানে সমবেগ আর এখানে কি ত্বরণ। তাহলে স্থির অবস্থায় শুরু করে সমতরণে গতিশীল বস্তুর বেগ বেড়ে যাওয়া দেখাইছে, কিন্তু এটা তো তাহলে এখানে আসলে এইটা 0 হবে। ওরা এখানে স্থির অবস্থান থেকে যেহেতু শুরু করছে, তাহলে ধরে নিতে হবে এই মানটা কি 0। আসলে চিত্রটা এইরকম হলে ঠিক ছিল, এখান থেকে গিয়ে এইভাবে, তাহলে স্থির অবস্থান প্রথমে স্থির ছিল, তারপর এখান থেকে গিয়ে আস্তে আস্তে বেগের মান বাড়ছে। অথবা আমরা ধরে নেব এখানে মানটা কি 0, তাহলে প্রথমে বেগ 0 ছিল, তারপর আস্তে আস্তে কি বাড়া শুরু হয়েছে। এরপর আমরা দেখি, আমরা ইতিমধ্যে বলেছি এখন পর্যন্ত যা বলা হয়েছে তার সবকিছু প্রযোজ্য সমতরণের জন্য। যদি সমতরণ না হয় তাহলে কিন্তু এত সহজে শুধু আদি বেগ এবং শেষ বেগ থেকে ত্বরণ বের করা ফেলা যাবে না। তাহলে সমতরণের ক্ষেত্রে শুধুমাত্র ওই সূত্রগুলো প্রযোজ্য হবে, সমতরণ যদি না হয় তাহলে ওই সূত্রটা প্রযোজ্য হবে না। কোন সূত্রটা,
ভি সমান ইউ প্লাস এটি যে সূত্রটা আছে এটা শুধুমাত্র সমত্বরণের জন্য প্রযোজ্য হবে। আমরা আমাদের চারপাশের গতির যেসব উদাহরণ দেখি, যেমন গাড়ি, ট্রেন বা সাইকেলের গতি, সেসবের ক্ষেত্রে ত্বরণ প্রায় সবসময়ই অসমত্বরণ। যেমন একটি গাড়ি যদি স্থির অবস্থা থেকে শুরু করে ধীরে ধীরে বেগবান হয়, তাহলে তার ত্বরণ 0 থেকে শুরু করে ধীরে ধীরে একটি মানে পৌঁছায়। গাড়ি যখন তার পূর্ণ বেগে পৌঁছায় তখন তার গতি আর বাড়ে না, অর্থাৎ ত্বরণ আবার 0 হয়ে যায়। আবার গাড়িটি যদি বেগ কমিয়ে থামতে শুরু করে তাহলে মন্দন হতে থাকে। গাড়িটি যদি পুরোপুরি থেমে যায় তাহলে তার বেগ 0 এবং ত্বরণ 0 হয়। তাহলে বেগ এবং ত্বরণ দুইটি 0 হয়, অর্থাৎ একটা জিনিস যখন স্থির থাকে তখন তার বেগও 0, ত্বরণও 0। তোমাদের মনে হতে পারে সমত্বরণের উদাহরণ খুঁজে পাওয়া বুঝি খুব কঠিন। আসলে আমরা আমাদের চারপাশে যা কিছু দেখি তার মাঝে কিন্তু সমত্বরণের একটা পরিচিত উদাহরণ আছে। সেটি হচ্ছে মাধ্যাকর্ষণ জনিত ত্বরণ। পৃথিবী পৃষ্ঠের কাছাকাছি তার মান 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার। আমরা যদি কোনো একটা বস্তুকে স্থির অবস্থা থেকে মুক্ত অবস্থায় পড়তে দেই তাহলে দেখতে পাই তার গতিবেগ ভি সমান জিটি হিসাবে বাড়তে থাকে।